আসসালামু আলাইকুম। আজকে আমরা জেনারেল প্যাথোলজি একটা ক্লাসে কমপ্লিট করার ট্রাই করব, যে ইম্পর্ট্যান্ট টপিকগুলো বারবার এক্সামে আসে। তো এই স্লাইডটা মেনলি আমি বানিয়েছি চ্যাট জিপিটির আলোকে, তো অনেক কিছুই এই স্লাইডে নাই। তো মেনলি এই ক্লাসটা আমার অনেক আগে নেওয়ার কথা ছিল, আমার অসুস্থতা এবং আরও অন্যান্য কারণে ক্লাসটা নিতে দেরি হয়ে গেল। তো আজকে একটা ক্লাসে মোটামুটি ইম্পর্ট্যান্ট টপিকগুলো আলোচনা করা হবে জেনারেল প্যাথোলজির। আমার ঠান্ডাও লাগছে, যতটুকু পারা যায় চেষ্টা করি। আচ্ছা, জেনারেল প্যাথোলজি সম্পর্কে মেইন বলার, প্যাথোলজি যেই টপিকগুলো আছে, জেনারেল প্যাথোলজি, হেমাটোলজি, সিস্টেমিক প্যাথোলজি, তো এইগুলোর ভিতর সব থেকে ইম্পর্ট্যান্ট হল জেনারেল প্যাথোলজি। জেনারেল প্যাথোলজি ভালো করে বুঝে পড়তে পারলে অন্যান্য যে টপিকগুলো আছে ওইগুলো ইজিলি আন্ডারস্ট্যান্ডেবল হয়ে যায়। ঠিক আছে, তো জেনারেল প্যাথোলজির প্রথমেই আমাদের আসবে হলো সেলুলার অ্যাডাপ্টেশন। এখন আমাদের বুঝতে হবে সেলুলার অ্যাডাপ্টেশন জিনিসটা কি। তো মনে করি এই হলো একটা সেল। তো সেলের আমাদের এই সেলটা যদি কখন আমাদের মানব দেহ কি পুরোটাই সেল দিয়ে তৈরি, এই সেলগুলো যদি কখনো স্ট্রেসে যায় তাহলে কি হয়, এই সেলগুলা কিছুটা ইনজুরি হতে পারে। অনেক সময় রিভার্সিবল ইনজুরি হয়, অনেক সময় ইরিভার্সিবল ইনজুরি হয়। ঠিক আছে, তো রিভার্সিবল ইনজুরি হলে আমাদের সেলগুলো কিন্তু আবার আগের অবস্থায় নর্মাল ফাংশন করতে পারবে। কিন্তু যদি ইরিভার্সিবল ইনজুরি হয় সেক্ষেত্রে সেলগুলো কিন্তু আর নর্মাল যে তার ফাংশন, মেটাবলিজম, সাইজ, নাম্বার, এগুলো কিন্তু আর ফিরে পাবে না। ঠিক আছে, তো একটা সেল যখন স্ট্রেসে যাবে, ধরলাম একটা স্ট্রেস বলতে বোঝাচ্ছি তো পরীক্ষার সময় আমরা যখন পরীক্ষা দিই তখন আমরা কি করি, আমরা অনেক বেশি পড়াশোনা করি নর্মাল টাইমের থেকে। তো সেই সময় আমাদের সেলগুলো কিন্তু একটা স্ট্রেসে থাকে ওই পরীক্ষার সময়গুলোতে। তো সেলগুলো আবার যখন আমাদের পরীক্ষা শেষ হয়ে যায় তখন কিন্তু আমাদের ওই স্ট্রেসটা চলে যায়। ঠিক আছে, অর্থাৎ আমরা অ্যাডাপ্ট করে ফেলি, এটাকে আমরা সেলুলার অ্যাডাপ্টেশন বলছি। এখন আমরা যে এক্সাম দেই, আমরা এই সময় পড়াশোনা করি প্রায় 10 থেকে 12 ঘন্টা, এরকম কন্টিনিউয়াস যদি পড়াশোনা করি আমাদের সেলগুলো কি হবে, ইনজুরিতে ডেভেলপ করবে। তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু দুই ধরনের ইনজুরি হতে পারে, অর্থাৎ স্ট্রেস থেকে যদি আমাদের সেল ইনজুরিয়াস স্টিমুলাসের কারণে যদি ইনজুরি হয়ে যায় সেই ক্ষেত্রে আমাদের কি সেল ইনজুরি ডেভেলপ করবে, অর্থাৎ অ্যাডাপ্ট করতে যদি না পারে সেই ক্ষেত্রে। তো সেল ইনজুরি দুই রকম হয় আমরা বলছি, একটা হলো রিভার্সিবল আর একটা হলো ইরিভার্সিবল। ওকে, এখন আমরা প্রথমে আসি সেলুলার অ্যাডাপ্টেশন। সেলুলার অ্যাডাপ্টেশন কয় ধরনের আছে আমরা জানি। সেলুলার অ্যাডাপ্টেশন 4 ধরনের আছে। একটা হাইপারট্রফি, 2 নম্বরে আছে হাইপারপ্লাসিয়া, 3 নম্বরে আছে অ্যাট্রোফি, 4 নম্বরে আছে মেটাপ্লাসিয়া। তো আমাদের জানতে হবে হাইপারট্রফি কি। হাইপারট্রফি হলো সেলের সাইজটা বড় হয়ে যাওয়া। এই যে একটা সেলের সাইজটা বড় হয়ে যাওয়া, এটাই হচ্ছে হাইপারট্রফি। হাইপারপ্লাসিয়া কি, হাইপারপ্লাসিয়া হলো সেলের সাইজ বড় হবে। কিভাবে বড় হবে, সেল সাইজ নাম্বার বেড়ে যাবে। কি বললাম, সেলের নাম্বার বেড়ে যাবে যার কারণে এফেক্টেড অর্গানটা বড় হয়ে যাবে। ঠিক আছে, এই যে সেলের নাম্বারটা বড় হয়ে গেছে, একটা থেকে অনেক সেল হবে। আর অ্যাট্রফি কি, অ্যাট্রফি হলো সেলের সাইজও ছোট হয়ে যাবে, সেলের নাম্বারও কমে যাবে। সেলের সাইজ ছোট হয়ে যাবে, সেলের নাম্বারও কমে যাবে, যার কারণে এফেক্টেড অর্গানটা শ্রিঙ্কেজ করবে, অর্থাৎ ছোট হয়ে যাবে। আর মেটাপ্লাসিয়া কি বলছি, মেটাপ্লাসিয়া হলো আমাদের একটা এপিথেলিয়াম, ধরলাম কলামনার এপিথেলিয়াম। ঠিক আছে, কলামনার এপিথেলিয়াম তার যে নর্মাল এপিথেলিয়াম, কলামনার এপিথেলিয়াম থেকে আমি ধরলাম স্কোয়ামাস এপিথেলিয়ামে কনভার্ট করলো। ঠিক আছে, এটাই হচ্ছে মেটাপ্লাসিয়া। এখন যদি আমি সহজ ভাষায় বুঝিয়ে বলতে চাই, প্রথমে আসি হাইপারট্রফির ক্ষেত্রে। তো হাইপারট্রফির ক্ষেত্রে আমরা বলতে পারি, হাইপারট্রফির ক্ষেত্রে প্রথমে আমরা যদি বলি
হাইপারট্রফি আমাদের দুই ধরনের আছে, একটা হলো ফিজিওলজিক হাইপারট্রফি, হাইপারট্রফি, আর একটা হচ্ছে আমাদের প্যাথোলজিক হাইপারট্রফি, হাইপারট্রফি। ওকে, নাও আসি ফিজিওলজিক হাইপারট্রফি। আর একটা মনে রাখতে হবে, ফিজিওলজিক হাইপারট্রফি মানে লার্জার সেল, মনে রাখতে হবে লার্জার সেল, একটা সেল সাইজে বড় হওয়া, ঠিক আছে, সেল নাম্বারে কিন্তু বড় হবে না, তো সেল সাইজে বড় হবে। মেইনলি এইখানে এই হাইপারট্রফি অকার হয় নন ডিভাইডিং সেলে, মাথায় রাখতে হবে নন ডিভাইডিং সেল, অথবা এটাকে আমরা বলি পার্মানেন্ট সেল, অর্থাৎ যেই সেলগুলো আর কি বৃদ্ধি পাবে না, এক কথায় বলতে গেলে নন ডিভাইড করবে না। তো আমরা এরকম সেলগুলোর ভিতর ফিজিওলজিক হাইপারট্রফির ভিতর আছে আমাদের, যদি বলি যারা বডি বিল্ডার, আমরা দেখি বডি বিল্ডার যারা, তাদের বডি বিল্ডার কি হয়, এখানে স্কেলেটাল মাসেল যেটা থাকে বডি বিল্ডারদের স্কেলেটাল মাসেল, ওইটা কি হয়, হাইপারট্রফি হয়। কি জন্য হয়? ডিউ টু এক্সারসাইজ। তাহলে ফিজিওলজিক হাইপারট্রফি কি আমরা বলতে পারি, স্কেলেটাল মাসেল হাইপারট্রফি হয়, হাইপারট্রফি অফ স্কেলেটাল মাসেল, ঠিক আছে, স্কেলেটাল মাসেল কি ডিউ টু এক্সারসাইজ। ওকে, তারপরে বলতে পারি হাইপারট্রফি অফ ইউটেরাস, ইউটেরাসও কিন্তু হাইপারট্রফি হয়। কখন হাইপারট্রফি হয়? ডিউরিং প্রেগনেন্সি, অর্থাৎ ইউটেরাসের সাইজ বড় হয়ে যায়। এছাড়া আছে কি ব্রেস্ট, হাইপারট্রফি অফ দ্য ব্রেস্ট, কখন হয় হাইপারট্রফি অফ ব্রেস্ট? ডিউরিং ল্যাকটেশন, যখন ওই সময় আমাদের হরমোন রিলিজ হয় প্রোল্যাকটিন, তারপর ইস্ট্রোজেন, এর কারণে আমাদের ব্রেস্টের সাইজও বড় হয়ে যায়। তারপরে প্যাথোলজিক হাইপারট্রফির ভিতরে আছে কি, প্যাথোলজিক হাইপারট্রফির ভিতরে আমাদের আছে হলো কার্ডিয়াক মাসেল আর কি হাইপারট্রফি, কার্ডিয়াক মাসেলের সাইজ আর কি বড় হয়ে যায়। কি জন্য বড় হয়ে যায়? কারণ ডিউ টু ওয়ার্কলোড ইনক্রিজ। তো নর্মাল আমাদের যে ওয়ার্কলোডটা থাকে, হার্ট যেইভাবে পাম্প করে তার থেকে বেশি অ্যামাউন্টে যদি পাম্প করে, অর্থাৎ ওয়ার্কলোডটা যদি বেড়ে যায়, সেই ক্ষেত্রে আমাদের কার্ডিয়াক মাসেলের হাইপারট্রফি হয়। তো এইটাকে আমরা প্যাথোলজিক হাইপারট্রফি বলছি। তো হাইপারট্রফি গেল, এখন আমাদের নেক্সটটা আছে কি হাইপারপ্লাসিয়া, ঠিক আছে, হাইপারপ্লাসিয়া। তো হাইপারপ্লাসিয়ার ভিতর আমরা যদি বলতে যাই হাইপারপ্লাসিয়া, তো হাইপারপ্লাসিয়ার ক্ষেত্রে আমাদের মেইনলি কি হয়, সেলের যে সেল নাম্বারটা আমার ইনক্রিজ করে, অর্থাৎ একটা সেল থেকে অনেকগুলা সেল হবে, যার কারণে আমাদের এফেক্টেড অর্গানটা বড় হবে। মাথায় রাখতে হবে এফেক্টেড অর্গান বড় হবে কি জন্য? সেল নাম্বার ইনক্রিজ করার কারণে। আচ্ছা, হাইপারপ্লাসিয়াটা আমাদের মনে রাখতে হবে, এটা হলো আমাদের ডিভাইডিং সেলে হয়। আমরা হাইপারট্রফি দেখছি যেটা হলো আমাদের নন ডিভাইডিং সেলে হয়, আর এবং হাইপারপ্লাসিয়া হলো ডিভাইডিং সেলে হয়। কারণ কি, হাইপারপ্লাসিয়া থেকে একটা সেল থেকে অনেকগুলা নাম্বারে কনভার্ট হচ্ছে, যার কারণে ডিভাইডিং সেলে হতে হবে, অর্থাৎ মাইটোসিস হবে এক কথায় যদি বলতে যাই। কিন্তু হাইপারট্রফিতে কিন্তু মাইটোসিস হবে না এক কথায়। তো আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে। আচ্ছা, এইখানেও আমাদের দুই ধরনের আছে হাইপারপ্লাসিয়া মেইনলি, একটা হলো ফিজিওলজিক হাইপারপ্লাসিয়া, আর একটা হলো আমাদের প্যাথোলজিক হাইপারপ্লাসিয়া। আচ্ছা, এখন আসি ফিজিওলজিক হাইপারপ্লাসিয়া এখানে দুই ধরনের আছে, একটা হলো হরমোনাল, অর্থাৎ এখানে হরমোনাল রিলিজের কারণে যদি হাইপারপ্লাসিয়া হয়, আর একটা আছে হলো আমাদের কম্পেনসেটরি হাইপারপ্লাসিয়া। তো হরমোনাল হাইপারপ্লাসিয়ার এক্সাম্পল দিতে পারি ফিমেল ব্রেস্ট কি হয়, বড় হয়ে যায় অ্যাট পিউবার্টি এবং প্রেগনেন্সির সময়, কি জন্য? বিভিন্ন ধরনের হরমোন রিলিজের কারণে। এছাড়া বলতে পারি হাইপারপ্লাসিয়া অফ দ্য প্রেগনেন্ট ইউটেরাস। কি বললাম? প্রেগনেন্ট ইউটেরাসের সময় আমাদের ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন এইসব বিভিন্ন ধরনের হরমোন রিলিজ হয়, এবং যার কারণে আমাদের ইউটেরাসের সাইজ বড় হয়ে যায়।
তো আমাদের মাথায় রাখতে হবে যদি বলা হয় পরীক্ষায় যদি এক্স করা হয় কোন অর্গান যেখানে বোথ হাইপারট্রফি এবং হাইপারপ্লাসিয়া অকার, যদি কোশ্চেন করে এরকম, সেই ক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে দুইটা, একটা হলো ইউটেরাস আর একটা হলো ব্রেস্ট। আমরা দেখলাম ইউটেরাস আর ব্রেস্ট দুইটাই কিন্তু হাইপারট্রফিতেও পড়লাম, হাইপারপ্লাসিয়াতেও পড়লাম, ঠিক আছে। এবং কম্পেনসেটরি হাইপারপ্লাসিয়া, এইটা আবার কি কম্পেনসেটরি হাইপারপ্লাসিয়া? যেমন যদি আমি বলি আমাদের কারো একজনের লিভার ডিজিজ হয়েছে, তো লিভার ডিজিজ হওয়ার কারণে আমাদের লিভারের কিছু পার্ট কেটে ফেলতে হয়। তো লিভার ডিজিজের কারণে কিছু পার্ট যদি কেটে ফেলতে হয়, ওই কাটা অংশটা আমাদের কম্পেনসেট করে রিকভারি হয়ে যাবে। কিভাবে রিকভারি? এই যে কম্পেনসেটরি হাইপারপ্লাসিয়ার মাধ্যমে। তো আমরা যদি এখানে এক্সাম্পল দিতে পারি পার্শিয়াল হেপাটেকটমি, আর একটা এক্সাম্পল দিতে পারি হলো আমার ইউনিল্যাটারাল নেফ্রেক্টমি। তো এইখানে কি হয়, নেফ্রেক্টমি কিডনি তো আমরা জানি দুইটা থাকে। তো কোনো একটা ডিজিজ কন্ডিশন বা যে কোনো কারণে আমাদের হলো কিডনির একটা কাট করে দেওয়া হলে তখন কি আমাদের একটা কিডনি থাকবে। একটা কিডনি কি করতে হবে, এই দুইটা কিডনি যে কাজ করে ওই একটা কিডনি কিন্তু সেই কাজ করতে হবে, যার কারণে আমাদের কিডনির সাইজ কি বড় হয়ে যাবে। কারণ ওই যে হাইপারপ্লাসিয়ার মাধ্যমে একটা কিডনি যখন ওই কাজটা করবে তো সে আস্তে আস্তে সাইজ বড় হবে, যার কারণে আমাদের এটা বলছি ইউনিল্যাটারাল নেফ্রেক্টমি যখন হবে ওইটা কম্পেনসেটরি হাইপারপ্লাসিয়ার মাধ্যমে সাইজ বড় হয়ে যাবে। এখন আসি প্যাথোলজিক হাইপারপ্লাসিয়ার ভিতর আছে অ্যান্ড্রোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া আছে, তারপরে আছে আমাদের বিপিএইচ মানে বিনাইন প্রস্থেটিক হাইপারপ্লাসিয়া, স্কিনওয়ার্স। তো অ্যান্ড্রোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া কখন হয়, যখন আমাদের ইরেগুলার বা অ্যাবনর্মাল মেনস্ট্রুয়াল ব্লিডিং হয়, সেই ক্ষেত্রে আমাদের অ্যান্ড্রোমেট্রিয়াম সাইজ বড় হয়ে যায় অ্যান্ড্রোমেট্রিয়াম হাইপারপ্লাসিয়ার মাধ্যমে। বিপিএইচ পোস্টেরটা ইনলার্জ করে আমাদের হলো হাইপারপ্লাসিয়ার মাধ্যমে। এছাড়া হাইপারপ্লাসিয়া একটা ইম্পর্টেন্স আছে, ক্লিনিক্যাল ইম্পর্টেন্স, সেটা হলো হাইপারপ্লাসিয়া কি ফার্টাইল সয়েল ফর ম্যালিগনেন্সি। মানে কি ফার্টাইল সয়েল ফর ম্যালিগনেন্সি, ওই যে আমরা যেই সব পেশেন্ট অ্যান্ড্রোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া থাকবে তাদের ইনক্রিজ রিস্ক থাকবে ফর ডেভেলপিং অ্যান্ড্রোমেট্রিয়াল ক্যান্সার, অর্থাৎ যাদের হাইপারপ্লাসিয়া থাকবে তাদের ক্যান্সার হওয়ার একটা রিস্ক থাকবে। এর জন্যই বলা হচ্ছে হাইপারপ্লাসিয়া ইজ এ ফার্টাইল সয়েল ফর ম্যালিগনেন্সি। এখন আসি অ্যাট্রফিতে। অ্যাট্রফির ভিতরে আমাদের নর্মালি বলছি অ্যাট্রফি হলো আমাদের কি হবে, অর্গানটা ছোট হয়ে যাবে, ঠিক আছে, অর্গানটা ছোট হয়ে যাবে। কেন? ডিউ টু ডিক্রিজ সাইজও কমে যেতে পারে এবং নাম্বারও কমে যেতে পারে, ঠিক আছে, সেলের সাইজও কমে যেতে পারে, সেলের নাম্বারও কমে যেতে পারে, যার কারণে অর্গানটা ছোট হয়ে যাবে। তো অ্যাট্রফিও দুই ধরনের আছে, একটা হলো কি ফিজিওলজিক অ্যাট্রফি, আর একটা আছে কি প্যাথোলজিক অ্যাট্রফি। তো ফিজিওলজিক অ্যাট্রফি আমরা যদি বলতে চাই, আমাদের যে নটোকর্ড থাকে ফিটাল ডেভেলপমেন্টের সময় যে নটোকর্ড, এই নটোকর্ডটা কিন্তু আমাদের একটা ফিজিওলজিক অ্যাট্রফি, কারণ এখানে আমাদের নটোকর্ডটা আর পরবর্তী অ্যাডাল্ট লাইফে দেখা যায় না। এছাড়া আছে থায়োগ্লোসাল ডাক্ট, এগুলো হলো আমাদের ফিটাল ডেভেলপমেন্টের সময় থাকে এবং পরবর্তীতে এগুলা কিন্তু মানে কি হয়, এগুলা তোমার থাকে না আর কি অ্যাডাল্ট লাইফে। এছাড়া আমি বলতে পারি ইউটেরাসটা ডিক্রিজ হয়ে যায় সাইজ আফটার পার্চুরেশন, যখন চাইল্ড বার্থ হয়। নর্মাল যে ইউটেরাসের সাইজ থাকে, ডেলিভারির পর যে চাইল্ড বার্থ হয় তারপর কি ইউটেরাসের সাইজটা আস্তে আস্তে ছোট হয়ে যায়, এটাও ফিজিওলজিক অ্যাট্রফি। এবং প্যাথোলজিক অ্যাট্রফির ভিতর আমাদের 6টা এক্সাম্পল আছে যেটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তো প্রথমটাই হলো আমাদের ডিসইউজ অ্যাট্রফি, অর্থাৎ বোঝাই যাচ্ছে ইউজ না করলে। তো ইউজ না করবে কখন একটা পেশেন্টের যদি হাত ভেঙে যায়, তো ওই হাত ভাঙাটা কী হয়, প্লাস্টার করে রাখা হয়, যার কারণে পেশেন্টের যে ব্রোকেন লিম্ব থাকে ওটা ইমোবালাইজড করে রাখে, অনেক সময় ইমোবালাইজড হয়ে থাকে প্লাস্টারের মাধ্যমে, যার কারণে ওইটা তো আর কাজ করতে পারে না। তারপর যখন প্লাস্টার খোলা হয় দেখা যায় ওই হাড়টা যে নর্মাল হাত আছে, নর্মাল হাতের থেকে ওই হাড়টা কি ছোট সাইজে। তো এইটাকেই বলছি কি ডিসইউজ অ্যাট্রফি। তারপর আছে কি ডিনার্ভেশন বোঝা যাচ্ছে লস অফ ইনারভেশন, মানে নার্ভ সাপ্লাই নাই। তো নার্ভ সাপ্লাই না পড়লেও আমাদের
কি বলে আমাদের মাসেল অ্যাট্রফি হবে নার্ভ সাপ্লাই না থাকলে। এছাড়া ডিমিনিসড ব্লাড সাপ্লাই যদি কমে যায় সেই ক্ষেত্রেও আমাদের অ্যাট্রফি হতে পারে। যেরকম আমি যদি বলি, নর্মালি আমাদের যে ব্রেন আছে, ব্রেনটা কিন্তু আমাদের তুলনামূলক ভালো সাপ্লাই পায় আমাদের ইয়ং লাইফে। তো যখন ব্রেনটা আস্তে আস্তে আমরা যখন অ্যাডাল্ট বা বৃদ্ধ হয়ে যাব, তখন আমাদের ব্রেনটা কিন্তু ব্লাড সাপ্লাই কম পাবে। তো যার কারণে তোমার ব্রেনটা আস্তে আস্তে ছোট হয়ে যাবে। এটাকে আমরা বলি অনেক সময় সেনাইল অ্যাট্রফি। ব্রেন যে ছোট হয়ে যায় এটাকে আমরা বলি সেনাইল অ্যাট্রফি। তারপরে আছে আমাদের ইনঅ্যাডিকুয়েট নিউট্রিশন যদি পর্যাপ্ত পরিমাণ না থাকে সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের মাসেল ওয়েস্টিং হবে, সেই ক্ষেত্রে আমাদের মাসেল অ্যাট্রফি দেখা যাবে, অর্থাৎ ইনঅ্যাডিকুয়েট নিউট্রিশনের কারণে। এছাড়া আছে কি লস অফ অ্যান্ড্রোক্রাইন স্টিমুলেশন আছে, সেই ক্ষেত্রে আমাদের কি হবে যদি বুঝতে চাই, আমাদের যে হরমোন, এন্ডোক্রাইন মানে কি যে হরমোনগুলো রিলিজ হবে ওগুলো কমে যাবে। তো আমি যদি চিন্তা করি নর্মালি আমাদের যে মেনোপজ, অর্থাৎ ফিমেলদের যে মেনস্ট্রুয়েশন যদি যখন বন্ধ হয়ে যায় তখন এটাকে বলে মেনোপজ, ঠিক আছে। তো মেনোপজের পরে আমাদের যে ফিমেল হরমোনগুলো আছে ইস্ট্রোজেন, প্রজেস্টেরন, এগুলো তো রিলিজ বন্ধ হয়ে যাবে। তো যার কারণে কি হবে, এই যে ইস্ট্রোজেন কিন্তু আমাদের যে অ্যান্ড্রোমেট্রিয়াম, তারপরে ভ্যাজাইনাল এপিথেলিয়াম, ব্রেস্ট, এগুলা কিন্তু আমাদের সাইজগুলো ঠিক রাখতে হেল্প করে, অর্থাৎ বড় রাখতে হেল্প করে। তো নর্মালি মেনোপজের পরে আমাদের কি হয়, আমি একটু আগে বলছি, আমাদের যে ইস্ট্রোজেন অন্যান্য যে হরমোনগুলো এগুলা কি লস হয়ে যায়। তো যার কারণে আমাদের ওই সাইজগুলো অ্যাট্রফি হয়ে যায়, অর্থাৎ অ্যাট্রফি অফ অ্যান্ড্রোমেট্রিয়াম, ভ্যাজাইনা, হাবিজাবি যা আছে। তারপরে আছে 6 নম্বরে আছে প্রেশার অ্যাট্রফি। ঠিক আছে, প্রেশার অ্যাট্রফি বোঝাই যাচ্ছে। প্রেশার অ্যাট্রফি হলো প্রেশার দেওয়ার কারণে যদি কোনো একটা অর্গান বা টিস্যু অনেকদিন প্রেশার হওয়ার কারণে কিন্তু অ্যাট্রফি হয়ে যায়। ঠিক আছে, বিনাইন টিউমার বা যে কোনো কিছুর কারণে তোমার হলো অ্যাট্রফি হয়ে যাবে, অর্থাৎ টিস্যুটাকে কম্প্রেস করে রাখবে অনেকক্ষণ। আচ্ছা, এই হলো আমাদের গেল অ্যাট্রফি। তো অ্যাট্রফি মোটামুটি গেল। তারপর মেটাপ্লাসিয়াতে চলে আসলাম। মেটাপ্লাসিয়া হলো আমাদের কি রিভার্সিবল চেঞ্জেস, ঠিক আছে, যার কারণে একটা এপিথেলিয়াম আর একটা এপিথেলিয়ামে কি হবে, একটা এপিথেলিয়াম আর একটা এপিথেলিয়ামকে রিপ্লেস করে দিবে। ঠিক আছে, একটা এপিথেলিয়াম আর একটা এপিথেলিয়ামকে রিপ্লেস করে দিবে। তো এই ক্ষেত্রে আমরা যদি আসি, তো মেটাপ্লাসিয়া জিনিসটা কি বললাম, একটা ডিফারেন্সিয়েটেড সেল টাইপ, ঠিক আছে, আর একটা এপিথেলিয়াম, একটা বাংলা ভাষায় যদি বলি, একটা এপিথেলিয়াম রিপ্লেসড হবে আর একটা এপিথেলিয়াম দিয়ে, আর একটা এপিথেলিয়াম দিয়ে। আচ্ছা, সহজ ভাষায় যদি বলি, আমাদের যে রেসপিরেটরি ট্র্যাক্ট আছে, এই যে একটা মানুষ মনে করি, এই যে হলো রেসপিরেটরি ট্র্যাক্ট। ঠিক আছে, রেসপিরেটরি ট্র্যাক্ট আমাদের কি এপিথেলিয়াম থাকে, কলামনার এপিথেলিয়াম থাকে। ওকে, তো এই কলামনার এপিথেলিয়াম আমাদের নর্মালি রেসপিরেটরি ট্র্যাকে থাকে, কলামনার, অর্থাৎ এটাকে বলে সিউডোস্ট্রাটিফাইড সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম। তো এই পার্সনটা রেগুলার সিগারেট স্মোকিং করে, এবং যার কারণে এই যে কলামনার এপিথেলিয়াম এইখানে এসে কি ইরিটেট করে, এই কলামনার এপিথেলিয়ামকে কি করে, ইরিটেট করে, যার কারণে এই কলামনার এপিথেলিয়াম কি হচ্ছে, আস্তে আস্তে তোমার স্কোয়ামাস এপিথেলিয়ামে রিপ্লেসড হচ্ছে। এই যে কলামনার এইখানেই কিন্তু হবে, স্কোয়ামাস এপিথেলিয়াম এখানে এসে বসবে এবং কলামনার এপিথেলিয়ামকে রিপ্লেস করে দেবে। ঠিক আছে, যার কারণে এই সিলেটেড কলামনার এপিথেলিয়ামটা আমাদের কি হবে, স্কোয়ামাস এই সিলেটেড কলামনার এপিথেলিয়ামকে রিপ্লেস করে দেবে, যার কারণে এইটাকেই আমরা বলছি স্কোয়ামাস মেটাপ্লাসিয়া। তো মেটাপ্লাসিয়া আমাদের কয়েক ধরনের আছে। মেটাপ্লাসিয়া প্রথমে আছে হলো আমাদের এপিথেলিয়াল মেটাপ্লাসিয়া। 2 নম্বরটা আছে আমাদের কানেকটিভ টিস্যু মেটাপ্লাসিয়া। ওকে, তো এপিথেলিয়াল মেটাপ্লাসিয়ার ভিতর আমাদের 2 ধরনের আছে, একটা হলো স্কোয়ামাস মেটাপ্লাসিয়া, আর একটা হলো কলামনার মেটাপ্লাসিয়া।
স্কোয়ামাস মেটাপ্লাসিয়া যেটা আমরা দেখালাম, আচ্ছা লাস্টে একদম শেষে কিসে রিপ্লেসড হচ্ছে, কোন এপিথেলিয়াম দিয়ে, এটা আমাদের মাথায় রাখতে হবে। তো স্কোয়ামাস মেটাপ্লাসিয়া আমরা যেটা বললাম ওই যে একটু আগে, রেসপিরেটর একটা আমাদের নর্মালি থাকে কলামনার এপিথেলিয়াম, কোনিক স্মোকিং এর কারণে, ইরিটেশনের কারণে আমাদের যে কলামনার এপিথেলিয়াম ওইগুলো রিপ্লেসড হয়ে যাবে কোন এপিথেলিয়াম দিয়ে, স্কোয়ামাস এপিথেলিয়াম দিয়ে। এটাকে আমরা বলছি স্কোয়ামাস মেটাপ্লাসিয়া। আর কলামনার মেটাপ্লাসিয়া কোনটি? কলামনার মেটাপ্লাসিয়া হলো আমাদের যে ইসোফেগাস আছে, ইসোফেগাস আছে নর্মালি, এই যে স্টোমাক ধরলাম, ইসোফেগাস স্টোমাক, ওকে স্টোমাক। তো স্টোমাকের আমাদের লাইনিং এপিথেলিয়াম আমরা জানি কি কলামনার এপিথেলিয়াম, ঠিক আছে। স্টোমাকের আমাদের লাইনিং এপিথেলিয়াম কলামনার এপিথেলিয়াম, কিন্তু ইসোফেগাসের লাইনিং এপিথেলিয়াম, ইসোফেগাসের লাইনিং এপিথেলিয়ামটা আমাদের কি স্কোয়ামাস এপিথেলিয়াম। তো আমাদের নর্মাল ইসোফেগাস লাইনিং এপিথেলিয়াম স্কোয়ামাস এপিথেলিয়াম, কিন্তু আমাদের যে স্টোমাকের অনেক সময় যে গ্যাস্ট্রিক অ্যাসিড থাকে, এই গ্যাস্ট্রিক অ্যাসিডটা রিফ্ল্যাক্স হয়ে উপরের দিকে উঠে যায়, ঠিক আছে। ব্যারেট ইসোফেগাসের ক্ষেত্রে গ্যাস্ট্রিক অ্যাসিডটা রিফ্লাক্স হয়ে উপরের দিকে উঠে যায়, তখন এই ইসোফেগাস আমাদের ইসোফেগাসটা কি হবে, আমাদের এই যে স্কোয়ামাস এপিথেলিয়ামগুলো আছে এগুলো রিপ্লেসড হয়ে যাবে কি দ্বারা, কলামনার এপিথেলিয়াম দিয়ে। কলামনার এপিথেলিয়াম দিয়ে ইসোফেগাস রিপ্লেসড, ইসোফেগাসের যে স্কোয়ামাস এপিথেলিয়াম ওটা রিপ্লেস হয়ে যাবে, যার জন্য এটাকে আমরা বলছি কলামনার মেটাপ্লাসিয়া। বোঝা গেছে? সহজ ভাষায় এইগুলা একদম সহজ টপিক। সেলুলার অ্যাডাপ্টেশনের যে টপিক, এটা একদম সহজ, একদম মানে কি বলবো, একদম প্যাথোলজির সব থেকে সহজ টপিক যদি বলি তাহলে আমি বলবো সেলুলার অ্যাডাপ্টেশন। তারপর আছে কি কানেকটিভ টিস্যু মেটাপ্লাসিয়া। এই ক্ষেত্রে কি হয়, আমাদের যে মাসেল আছে, এই যে মাসেল ধরলাম, মাসেলে নর্মালি কি হবে, মাসেল কি থাকে, শুধু মাসেল থাকে, কিন্তু মাসেলের ভিতর যদি একটা বোন ফর্মেশন হয়ে যায় তাহলে কি এটা কি অ্যাবনর্মাল না? এটা কি বলছে কানেকটিভ টিস্যু মেটাপ্লাসিয়া, বোন ফর্মেশন ইন দ্য মাসেল। তারপরে হতে পারে কি তোমার ফাইব্রোব্লাস্ট কনভার্টেড ইনটু অস্টিওব্লাস্ট, এডিপোস টিস্যু যদি কনভার্টেড অস্টিওব্লাস্ট, এইগুলোর ক্ষেত্রে কানেকটিভ টিস্যু মেটাপ্লাসিয়া হয়। এছাড়া আরেকটি ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, মেটাপ্লাসিয়া ইজ এ ডাবল এজ সোর্স। মেটাপ্লাসিয়া ইজ এ ডাবল এজ সোর্স, ঠিক আছে। এটা মানে কি? মানে হলো আমি যদি বলি দুইটা হার্মফুল ইফেক্ট একই টাইমে হয়, এর জন্য ডাবল এজ শর্ট বলছে। কি হচ্ছে যে এইখানে চিন্তা করি, এখানে আগে ছিল আমাদের রেসপিরেটর, আগে ছিল সিলেটেড কলামনার এপিথেলিয়াম, যেটার কাজ ছিল কি মিউকাস সিক্রেশন করা। তো যখন এইটা আমাদের রিপ্লেসড হয়েছে স্কোয়ামাস এপিথেলিয়াম দ্বারা, তো যার কারণে আমাদের যে কলামনার এপিথেলিয়াম মিউকাস সিক্রেশন করতে, এটা লস্ট হবে। তো প্রথম ইনগেশন প্রোটেক্টিভ মেকানিজম যে মিউকাস সিক্রেশন করে, এইটা লস্ট হয়ে গেছে। এছাড়া এই যে স্কোয়ামাস এপিথেলিয়ামে হলো, স্কোয়ামাস এপিথেলিয়াম দ্বারা রিপ্লেস হলো, এটা যদি অনেক দিন থাকে সেই ক্ষেত্রে আমাদের ম্যালিগনেন্ট ট্রান্সফার করতে পারে, অর্থাৎ ম্যালিগনেন্ট ট্রান্সফরমেশন হওয়ার কারণে আমাদের এখন আমরা দুইটা হার্মফুল ইফেক্ট পেলাম। একটা হলো মিউকাস সিক্রেশন লস্ট হলো, অর্থাৎ প্রোটেক্টিভ মেকানিজম লস্ট হলো। আর একটা হলো 2 নম্বর ম্যালিগনেন্ট ট্রান্সফরমেশন। এই যে দুইটা হার্মফুল ইফেক্ট একই সাথে হচ্ছে, এর জন্য এটাকে বলছে মেটাপ্লাসিয়া ইজ এ ডাবল এজ সোর্ড। তো এটা মোটামুটি বোঝা গেল আর কি। আমাদের সেলুলার অ্যাডাপ্টেশন শেষ, এখন আমরা চলে আসব সেল ইনজুরিতে। আমাদের বুঝতে হবে সেল ইনজুরি জিনিসটা কি। আচ্ছা, সেল ইনজুরিতে আমি যখন বলছি একটা সেল স্ট্রেসে যাবে, যদি অ্যাডাপ্ট করতে না পারে সেই ক্ষেত্রে সেলটা ইনজুরি করে ফেলবে। তো সেল ইনজুরি আমাদের দুই ধরনের হয়, একটা হলো রিভার্সিবল, অর্থাৎ সেলটা তার নর্মাল মেকানিজম বা আগের যে ফাংশন সেগুলো ঠিকভাবে করতে পারবে রিভার্সিবল ইনজুরিতে। বাট ইরিভার্সিবল ইনজুরিতে সেলটা আর কাজ করতে পারবে না, অর্থাৎ আগের অবস্থায় ফিরে আসা সম্ভব না। অর্থাৎ ইরিভার্সিবল ইনজুরি হলে ডেথ হবে এক কথায়। তো এক কথায় ডেথ হবে কীভাবে? দুইভাবে ডেথ হতে পারে, একটা হলো অ্যাপোপ্টোসিস আর একটা হলো নেক্রোসিস। অ্যাপোপ্টোসিস মনে রাখতে হবে, অ্যাপোপ্টোসিস আমাদের জন্য ভালো, নেক্রোসিস ভালো না, খারাপ আর কি। এখন আমি চলে আসি একটা সেল কিভাবে ইনজুরি হতে পারে। একটা সেল ইনজুরি হতে পারে যদি অক্সিজেন কম থাকে সেলের ভিতর, অর্থাৎ অক্সিজেন যদি না পায় সেই ক্ষেত্রে সেল ইনজুরি হতে পারে, অর্থাৎ হাইপোক্সিয়া। সেল ফিজিক্যাল ট্রমা,
বা ইত্যাদি ফিজিক্যাল ইনজুরি হলে আমাদের সেলটা ইনজুরি হতে পারে, কেমিক্যাল ইনজুরি হলে সেল ইনজুরি হতে পারে, ইনফেকশনের কারণেও সেল ইনজুরি হতে পারে, নানা কারণে সেল ইনজুরি হতে পারে, ইমিউনোলজিক আছে, নিউট্রিশন কজ আছে, ইত্যাদি নানা ধরনের কজ আছে। তো সেল ইনজুরি যদি রিভার্সিবল হয় সেই ক্ষেত্রে আমাদের দুইভাবে সেলটা আর কি মানে রিভার্স করতে পারে ইনজুরি থেকে, মানে নর্মাল অবস্থায় চলে আসতে পারে। একটা হলো সেলুলার সুইলিং, আর একটা হলো আমাদের ফ্যাটি চেঞ্জের মাধ্যমে, ফ্যাটি চেঞ্জ। আর ইরিভার্সিবল সেল ইনজুরির ক্ষেত্রে যেগুলো রিভার্স করতে পারে না সেটা তো আমি বললামই, একটা হলো নেক্রোসিস আর অ্যাপোপ্টোসিস। আচ্ছা আচ্ছা, আমাদের এর আগে জানতে হবে সেলুলার মানে একটা সেল কিভাবে ইনজুরি হয় মেকানিজমগুলো আমাদের জানতে হবে। তো এর ভিতর 7টা মেকানিজম আছে, আমাদের সব থেকে ইম্পর্ট্যান্ট মেকানিজমগুলো আমি একটু ডিসক্রাইব করব, ঠিক আছে? মেকানিজম অফ সেল ইনজুরি। তো মেকানিজম অফ সেল ইনজুরির ভিতর সব থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে এটিপি ডিপ্লেশন, 2 নম্বরে হচ্ছে আমাদের মাইটোকন্ড্রিয়াল ড্যামেজ, 3 নম্বরে হচ্ছে আমাদের মেমব্রেন ড্যামেজ, 4 নম্বরে হচ্ছে আমাদের ডিএনএ ড্যামেজ, 5 নম্বরে হচ্ছে আমাদের 5 নম্বরে হচ্ছে আমাদের অক্সিডেটিভ স্ট্রেস, 6 নম্বরে হচ্ছে আমাদের ক্যালসিয়াম হোমিওস্টেসিস ডিস্টারবেন্স, ক্যালসিয়াম হোমিওস্ট্যাসিস ডিস্টারবেন্স, ঠিক আছে, ডিস্টারবেন্স। 7 নম্বরে হচ্ছে আমাদের 7 নম্বরে হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম স্ট্রেস, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম স্ট্রেস। ওকে, এর ভিতর সব থেকে ইম্পর্টেন্ট হলো এটিপি ডিপ্লেশন আর মাইটোকন্ড্রিয়াল ড্যামেজ, আর বাদ বাকিগুলো আমরা তো ডিসক্রাইব করবো না। এছাড়া ক্যালসিয়াম হোমিওস্ট্যাসিস এটাও ইম্পর্টেন্ট। তো এই 3টা হলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তো প্রথমে আসি হলো এটিপি ডিপ্লেশন। এটিপি ডিপ্লেশনে কি হচ্ছে কাহিনীটা? তো এটিপি ডিপ্লেশন, একটা সেলের এটিপি কমে গেছে এক কথায়, তো সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে এটা হাইপোক্সিক অথবা কেমিক্যাল ইনজুরি হতে পারে। তো আমরা দেখবো একটা, এই যে নর্মাল একটা সেল, তো নর্মাল একটা সেল মেমব্রেন থাকে অবশ্যই, বা প্লাজমা মেমব্রেন থাকে। যখন এটিপিটা কমে যাবে, এটিপিটা ডিপ্লেট করবে, সেই ক্ষেত্রে এই যে সেল প্লাজমা মেমব্রেনে থাকে হলো আমাদের সোডিয়াম পটাশিয়াম এটিপিএস পাম্প বা সোডিয়াম পটাশিয়াম পাম্প যেটারে বলি। এই সোডিয়াম পটাশিয়াম পাম্পটা আমাদের অল্টার হয়ে যাবে। কি বললাম? সোডিয়াম পটাশিয়াম পাম্পটা মানে অল্টার হয়ে যাবে বা ইনঅ্যাক্টিভিটি হবে, যেটাই বলি। তো নর্মালি আমাদের সোডিয়াম কি থাকে? বাইরে থাকে, সেলের বাইরে থাকে, আর সেলের ভিতরে থাকে হলো আমাদের পটাশিয়াম, ঠিক আছে? তো যেহেতু এই পাম্পটা কি হয়েছে, আমাদের কাজ করতে পারতেছে না, অ্যাক্টিভিটি কমে যাচ্ছে, সেই ক্ষেত্রে সোডিয়াম চলে যাবে ভিতরে, মানে এটাকে বলা হয় সোডিয়াম ইনফ্লাক্স করবে আর পটাশিয়ামটা ইফ্লাক্স করবে, ঠিক আছে? তো সোডিয়াম যখন ভিতরে ঢুকবে, সোডিয়াম তো একা ঢুকবে না, সোডিয়াম আমাদের কি নিয়ে ঢুকবে? ওয়াটার নিয়ে ঢুকবে, এছাড়া কি ক্যালসিয়াম ঢুকবে, ঠিক আছে? এই 3টা জিনিস ঢুকবে, সোডিয়াম, ওয়াটার এবং ক্যালসিয়াম, আর পটাশিয়ামটা বের হয়ে যাবে। তো এই ক্ষেত্রে কি হবে? যখন সোডিয়ামটা ভিতরে ঢুকবে, সোডিয়াম যখন ভিতরে ঢুকবে, ওয়াটারও ঢুকছে, তাহলে আমাদের কি হবে? সেলুলার সুইলিং হবে। এছাড়া এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সুইলিং, এছাড়া লস অফ মাইক্রোবিয়াল অ্যাপিয়ারেন্স অফ ব্লেমস, হাবি যাবি অনেক কিছু হবে, কিন্তু মেইন আমাদের মনে করবে সেলুলার সুইলিং হচ্ছে। 1 নম্বরটা বললাম। 2 নম্বরটা হচ্ছে এটিপি ডিপ্লেশনের কারণে, যেহেতু এটিপি কম, সেই ক্ষেত্রে আমাদের কি হবে? অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হবে। অ্যানারোবিক গ্লাইকোলাইসিস। এখন অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হলে ইন্টারের পড়া, এইচএসের পড়া, যে সেই ক্ষেত্রে আমাদের কি হয়? অ্যানারোবিক গ্লাইকোলাইসিস ল্যাকটিক অ্যাসিড বেড়ে যায়, ল্যাকটিক অ্যাসিড প্রোডাকশন বেড়ে যায়, যার কারণে আমরা জানি কি পিএইচ কি কমবে না বাড়বে? যেহেতু অ্যাসিড বাড়ছে তাহলে পিএইচ কমে যাবে। তো পিএইচ কমে গেলে আমাদের একটা কাজ হয়, সেটা হলো আমাদের যে সেল আছে, সেলের ভিতর যে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের ভিতর যে ক্রোমাটিন আছে, ক্রোমাটিনটা ক্লাম্প করে, ঠিক আছে? তাহলে ক্লাম্পিং অফ ক্রোমাটিন, মনে রাখতে হবে কি? ক্লাম্পিং অফ ক্রোমাটিন মাথায় রাখতে হবে। এবং 3 নম্বরটা কি হবে? এটিপি ডিপ্লেশন হলে ডিট্যাচমেন্ট অফ রাইবোজোম ফরম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ওকে, তো কি হচ্ছে?
রাইবোজোমটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে ডিটাচ হয়ে যাবে। আমরা জানি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুই ধরনের, একটা হলো স্মুথ এবং হলো রাফ। রাফটাই কিন্তু আমাদের কি থাকে, কেন রাফ বলা হচ্ছে, কারণ রাইবোজোমটা অ্যাটাচ করা থাকে ওই রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে থাকে। যেহেতু রাইবোজোমটা ডিটাচ হয়ে যাচ্ছে সেই কারণে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আবার স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তো কনভার্ট হয়ে যাচ্ছে। তো রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আমরা জানি রাইবোজোমের কারণে প্রোটিন সিনথেসিস তৈরি করে, যেহেতু প্রোটিন সিনথেসিস তৈরি করতে পারছে না তার জন্য এই স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম লিপিড তৈরি করবে, লিপিড ডিপোজিশন হবে এবং আলটিমেটলি এই তিনটা কারণে আমাদের কি হবে, সেলটা আমাদের নেক্রোসিস ডেভেলপ করতে পারে। এইটা হলো আমাদের একটা ইম্পর্ট্যান্ট কাজ ইমিউনোলজি, ঠিক আছে। তারপরে আমাদের 2 নম্বর যদি বলি, 2 নম্বর ইম্পর্ট্যান্ট কজ হলো আমাদের এটিপি মাইটোকন্ড্রিয়াল ড্যামেজ। আচ্ছা, মাইটোকন্ড্রিয়াল ড্যামেজ আমাদের নানা কারণে হতে পারে, রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস, তারপর অক্সিজেন ডেপ্রিভেশন ইত্যাদি কারণে। তো এইটার জন্য আমাদের কি হবে, আমরা জানি কি মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়, পাওয়ার হাউস অফ সেল, অর্থাৎ এটিপি তৈরি করে প্রচুর পরিমাণে। তো এটিপি যেহেতু মাইটোকন্ড্রিয়া ড্যামেজ, তাহলে এটিপি ডিপ্লেট হবে। তো এটিপি ডিপ্লেশনের জন্য যা যা হয়েছে আগে ওই সেম কাজটাই হবে। 2 নম্বরে কি হবে, ইনকমপ্লিট অক্সিডেটিভ ফসফোরাইলেশন হবে। কি বললাম, ইনকমপ্লিট অক্সিডেটিভ ফসফোরাইলেশন। তো কি বলছিলাম, ইনকমপ্লিট অক্সিডেটিভ ফসফোরাইলেশন হবে, ইনকমপ্লিট অক্সিডেটিভ ফসফোরাইলেশন হবে। যার কারণে কি হবে, ইনকমপ্লিট অক্সিডেটিভ ফসফোরাইলেশনের জন্য আমাদের রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস তৈরি হবে, রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিসের কারণে সেল ইনজুরি হবে। এবং 3 নম্বর কি হবে, মাইটোকন্ড্রিয়াল ড্যামেজের কারণে, যেহেতু মাইটোকন্ড্রিয়া ড্যামেজ হয়েছে, চিন্তা করি মাইটোকন্ড্রিয়া ড্যামেজ হয়েছে, অর্থাৎ এই যে সেল মেমব্রেন এগুলো, এখানে কি হবে, তোমার পোর তৈরি হবে, ঠিক আছে। তো পোর তৈরি হওয়ার কারণে আমাদের কি হবে, মাইটোকন্ড্রিয়াল যে কন্টেন্টগুলো আছে এগুলো লিকেজ হয়ে কি হবে, বের হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা জিনিসটা বুঝতে পারছি, লিকেজ অফ মাইটোকন্ড্রিয়াল প্রোটিন, লিকেজ অফ মাইটোকন্ড্রিয়াল প্রোটিন। তো এর জন্য আলটিমেটলি কি হবে, অ্যাপোপ্টোসিস হবে, নেক্রোসিস হবে ইত্যাদি হাবি যাবে। তাহলে আমরা পড়লাম কি, সেলুলার ইনজুরির ভিতর মেকানিজম অফ সেল ইনজুরির ভিতর এটিপি ডিপ্লেশন পড়লাম, মাইটোকন্ড্রিয়াল ড্যামেজ পড়লাম, আর বাদ বাকি শুধু নাম পড়লে হবে এবং ক্যালসিয়াম হোমিওস্ট্যাসিসটা পড়তে হবে, ক্যালসিয়াম হোমিওস্ট্যাসিসটা পড়তে হবে। তো ক্যালসিয়াম হোমিওস্ট্যাসিসও সেম কাহিনী, তোমার এই যে একটা সেলের তো মাইটোকন্ড্রিয়া আছে, আরও নিউক্লিয়াস আছে, হাবি যাবে যা যা আছে অর্গানিকগুলা মাথায় রাখতে হবে। তো যদি অ্যাকুমুলেশন যদি হয়, অনেক বেশি ক্যালসিয়াম ভিতরে থাকে, তো অনেক বেশি ক্যালসিয়াম যদি বললাম অ্যাকুমুলেশন হয় ইন দ্য মাইটোকন্ড্রিয়ার ভিতরে যদি হয়, সেই ক্ষেত্রে মাইটোকন্ড্রিয়াল পারমিয়েবিলিটি বেড়ে যাবে, অর্থাৎ পোরগুলা সৃষ্টি হবে, যার কারণে মাইটোকন্ড্রিয়াল লিকেজ হবে, সেল ইনজুরি হবে। 2 নম্বরে হচ্ছে কি বললাম, এই যে ক্যালসিয়াম সাইটোসোলে থাকার কারণে অনেক ধরনের এনজাইম রিলিজ হবে, ফসফোলাইপেজ, প্রোটিএস, অ্যান্ডোনিউক্লিয়াস, অ্যাটিপেস, এগুলো কিন্তু আমাদের এক একটা জিনিস ড্যামেজ করতে থাকবে, এর জন্য সেলুলার ইনজুরি হবে। এইটাই আর কি। তারপরে আমরা চলে যাব ইরিভার্সিবল সেল ইনজুরিতে। ইরিভার্সিবল সেল ইনজুরি যাওয়ার আগে আমরা আরেকটা জিনিস বলবো, সেটা হলো এই যে একটা অর্গান, মনে করলাম হার্ট, ঠিক আছে, হার্ট আমাদের ব্লাড সাপ্লাই পাচ্ছে, ঠিক আছে, ব্লাড সাপ্লাই পাচ্ছে এখান দিয়ে, ভেসেল দিয়ে ব্লাড সাপ্লাই পাচ্ছে। আর আমি যদি হঠাৎ করে ব্লাড সাপ্লাই অফ করে দিই, হার্টটা কী হবে, ইস্কিমা ডেভেলপ করবে। তো ইস্কিমা ডেভেলপ করে হার্টটা কি যাবে, ইরিভার্সিবল ইনজুরিতে চলে যেতে পারে, ইরিভার্সিবল ইনজুরিতে চলে যেতে পারে। এখন আমি হার্টটাকে আবার কোনো একটা জিনিস দিয়ে বা যে কোনো কিছু করার মাধ্যমে আবার ব্লাড সাপ্লাই দিলাম হার্টে। এখন হার্ট যদি ইরিভার্সিবল ইনজুরিতে একবার চলে যায়, তখন ব্লাড সাপ্লাই পেলে হার্টটারও বেশি খারাপ হইতে থাকবে। কি বললাম, হার্টটারও বেশি খারাপ হইতে থাকবে। এটাকেই বলা হয় ইস্কেমিক রিপারফিউশন ইনজুরি। অর্থাৎ আমি যদি সহজ ভাষায় বলি, নর্মালি আমাদের ইস্কেমিক টিস্যুগুলো ব্লাড সাপ্লাই পেলে আমাদের কি হবে, রিকভারি হয়ে যায়, সেলগুলো নর্মালি রিকভারি হয়ে যায় যদি তারা রিভার্সিবলি ইনজুর্ড থাকে। বাট অনেক সময় দেখা যায় এই যে হার্ট, ধরো হার্টের কথা বললাম, এই যে ইস্কিমের কারণে হার্টটা ইরিভার্সিবল ইনজুর হয়ে যায়। তো যার কারণে যখন আবার ব্লাড সাপ্লাই দেওয়া হয়, ব্লাড সাপ্লাই দেওয়ার কারণে উল্টা ভালো না হয়ে, অর্থাৎ রিস্টোরেশন না হয়ে উল্টা আরও খারাপের দিকে যায়। এই খারাপের দিকে যাওয়াকে আমরা বলছি ইস্কিমিক রিপারফিউশন ইনজুরি। আচ্ছা, কেন হয়, এখন কোশ্চেন আসতে পারে কেন হয়। কারণ এই যে বললাম, নতুন করে যখন ব্লাড সাপ্লাই দেবো, ব্লাডের সাথে অক্সিজেন আসবে, অক্সিজেনের কারণে, রিঅক্সিজেনের কারণে অনেক সময় রিঅ্যাক্টিভ অক্সিজেন
স্পিসের পরিমাণ বেড়ে যাবে, যার কারণে ওই হার্টকে ইনজুরি করে। ঠিক আছে, এছাড়া ক্যালসিয়াম ওভারলোড হতে পারে, ইনফ্লামেশন হতে পারে, এরা নানা কারণ আছে। আপাতত ওই টপিকে না যাই, এখন আমরা চলে যাব ইরিভার্সিবল সেল ইনজুরিতে, নেক্রোসিস এবং অ্যাপোপ্টোসিসে। নেক্রোসিস এবং অ্যাপোপ্টোসিস। আচ্ছা, নেক্রোসিস এবং অ্যাপোপ্টোসিস। আচ্ছা, আমরা দেখতেছি কোথা থেকে শুরু করা যায়। আচ্ছা, যাই হোক, এখানেই আমরা নেক্রোসিস। আচ্ছা, নেক্রোসিস বলতে আমরা কি বুঝি? নেক্রোসিস বলতে আমরা নর্মালি কি বুঝি? নেক্রোসিস যদি সহজ ভাষায় বলি, ইররিভার্সিবল সেল ইনজুরি, এবং যার কারণে সেল ডেথ হয়। সেল ডেথ হয় অর্থাৎ এই সেল ডেথটা আমরা বলতে পারি মার্ডার, অর্থাৎ খুন করা হয়েছে। মার্ডার, ঠিক আছে, সেলটা খুন করা হয়েছে। এখন আসি, নেক্রোসিস আমাদের কয় ধরনের আছে? নেক্রোসিস আমাদের আছে হলো তোমার নর্মালি 5 ধরনের আছে। কি বললাম? নর্মালি আছে নেক্রোসিস 5 ধরনের। কিভাবে মনে রাখতে পারি? সি আর 3টা এফ। ঠিক আছে, সিতে হলো আমাদের কোয়াগুলেটিভ নেক্রোসিস। সিতে কি? কলিকুয়েটিভ আর লিকুইফ্যাক্টিভ, যেটাই বলি আমরা, কলিকুয়েটিভ বা লিকুইফ্যাক্টিভ। তারপরে আছে হলো আমাদের 3C 2F, ক্যাজিয়াস নেক্রোসিস। আর এফ এ হলো আমাদের ফ্যাট নেক্রোসিস, আর হলো ফিব্রিনয়েড নেক্রোসিস। আর একটা আছে গ্যাংগ্রিনাস নেক্রোসিস, নট সো ইম্পর্টেন্ট। তো ওটা লিখলেও হয়, না লিখলেও হয়, কারণ ওটা গ্যাংগ্রিন আলাদা টপিকের ভিতর পড়ে যায় অনেক সময়। আচ্ছা, নেক্রোসিস আমাদের, আচ্ছা, নেক্রোসিস 5 ধরনের আমরা যেটা বললাম। তো প্রথমে হচ্ছে কোয়াগুলেটিভ নেক্রোসিসের কাহিনী হয় কি, এখানে আমাদের যে মনে রাখতে হবে, এখানে আমাদের যে সেলুলার যে শেপটা, এটা কিন্তু ইনটেক থাকে। কি বললাম? সেলুলার শেপ এবং আউটলাইন এবং আর্কিটেকচার, এটা কিন্তু প্রিজার্ভ থাকে। কি বললাম? আর্কিটেকচার প্রিজার্ভ, সেলুলার শেপ প্রিজার্ভ। ঠিক আছে, আর ভিতরে যে কন্টেন্টগুলো আছে, কন্টেন্ট কী থাকে? একটা সেলের ভিতরে সাইটোপ্লাজম থাকে এবং নিউক্লিয়াস। তো সাইটোপ্লাজম নেগেটিভ, মানে সাইটোপ্লাজমটা ইনটেক নাই, নিউক্লিয়াসটা নেগেটিভ। কথা বোঝা গেছে? কোয়াগুলেটিভ নেক্রোসিসে আমাদের কী হবে? আর্কিটেকচারটা প্রিজার্ভ, একটা সেলের যে আর্কিটেকচার থাকে এইটা প্রিজার্ভ থাকে, কিন্তু সেলের ভিতর কী থাকে? নিউক্লিয়াস থাকে এবং সাইটোপ্লাজম থাকে। তো নিউক্লিয়াসটা কী হবে? প্রিজার্ভ থাকবে না, নিউক্লিয়াসটা নষ্ট হবে, সাইটোপ্লাজমটা নষ্ট হয়ে যাবে। বোঝা গেছে? এটা হলো কোয়াগুলেটিভ নেক্রোসিস। কোয়াগুলেটিভ নেক্রোসিসের এক্সাম্পল আমি যদি বলি, সমস্ত অর্গান, এভরি অর্গান উইদাউট ব্রেন। কি বললাম? এভরি অর্গান উইদাউট ব্রেন, সেই ক্ষেত্রে কি হবে? আমাদের কোয়াগুলেটিভ নেক্রোসিস হবে। মাথায় রাখা যাবে? অল অর্গান এক্সেপ্ট ব্রেন। তো এক্সেপ্ট ব্রেনটা কি হবে? এই কলিকুয়েটিভ নেক্রোসিস হবে। ব্রেনটা আমাদের কি হবে? কলিকুয়েটিভ নেক্রোসিস হবে। এই ক্ষেত্রে আমাদের কি হবে? একটা সেলের কি হবে? আর্কিটেকচার নষ্ট হয়ে যাবে, সাইটোপ্লাজম নষ্ট হয়ে যাবে, সব নষ্ট হয়ে যাবে। কি বললাম? সেলের আর্কিটেকচার নষ্ট হয়ে যাবে, তারপরে তোমার সাইটোপ্লাজম নষ্ট হয়ে যাবে, তারপরে তোমার নিউক্লিয়াস নষ্ট হবে, অর্থাৎ এই ক্ষেত্রে সব নষ্ট হয়ে যাবে। এবং এইখানে যেহেতু কলিকুয়েটিভ অর্থাৎ লিকুইফেক্টিভ নেক্রোসিস যেটা, এর জন্য এখানে এই যে আর্কিটেকচার এগুলো নষ্ট হয়ে কী হবে? লিকুইড ভিসকাস মাসে কনভার্ট হবে। ঠিক আছে, কমপ্লিট লস অফ সেলুলার আর্কিটেকচার। বুঝছো দুইটার পার্থক্য? তো এই ক্ষেত্রে আমাদের এক্সাম্পল হলো আমাদের ব্রেন টিস্যু। আচ্ছা, ব্রেন টিস্যু। এখন 3 নম্বরটা আমরা বললাম কি? ক্যাজিয়াস নেক্রোসিসটা কোথায় হয় কমনলি? যেটা আমাদের টিউবারকুলোসিসে মনে থাকার কথা, যদি টিউবারকুলোসিস পড়ে থাকো। তো ওইখানে আমাদের কি হবে? ক্যাজিয়াস নেক্রোসিসে আমাদের তোমার হলো আর্কিটেকচার থাকবে না, তারপরে তোমার সাইটোপ্লাজম থাকবে না, তোমার নিউক্লিয়াস মানে নেগেটিভ থাকবে। ঠিক আছে, এই 3টাই নেগেটিভ থাকবে। কিন্তু এইখানে আমাদের ওই যে নেক্রোসিস, এখানে আমাদের চিজ লাইক অ্যাপিয়ারেন্স ফর্ম করবে। কি বললাম? চিজ লাইক অ্যাপিয়ারেন্স, অর্থাৎ চিজের মতো দেখতে, অর্থাৎ হোয়াইট কালার, হোয়াইট এবং চিজি অ্যাপিয়ারেন্স দেখা যাবে। তো কলিকুয়েটিভ আর যদি ক্যাজিয়াস নেক্রোসিসের ডিফারেন্সিয়েট বলো, ওইখানে তৈরি হয় লিকুইড ভিসকাস মাস, সব আর্কিটেকচার রাপচার হয়ে। আর এখানে ক্যাজিয়াস নেক্রোসিসে আমাদের কি তৈরি হলো বললাম? চিজি সাবস্টেন্সের মাধ্যমে, চিজ কালারের মাধ্যমে। ঠিক আছে, জিনিসটা মাথায় রাখতে হবে, তাহলেই হবে। তারপরে আমাদের আসে ফ্যাট নেক্রোসিস। আবার 2 ধরনের আছে, একটা হলো কি? এনজাইমেটিক ফ্যাট নেক্রোসিস, আর একটা হলো আমাদের ট্রমাটিক ফ্যাট নেক্রোসিস। এখন এনজাইমেটিক ফ্যাট নেক্রোসিসের মেকানিজম আসে, বা ওটাকে বলা হয় তোমার ফ্যাট স্যাপনিফিকেশন। কি বললাম? ফ্যাট স্যাপনিফিকেশন।
তো আমরা যদি এখন আসি এনজাইম, ফ্যাট নর্মালি কোথায় বেশি থাকে? প্যানক্রিয়াস এবং ওমেন্টাম, প্যানক্রিয়াস এবং ওমেন্টাম। তো এইগুলো যখন ইনজুরি হবে, কি বললাম, এই জায়গায় এইগুলো যখন ইনজুরি হবে, ধরলাম অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস, সেই ক্ষেত্রে আমাদের কি হবে? ওই যে আমাদের যে প্যানক্রিয়াস আমাদের কি থাকবে? এনজাইম থাকে একটা প্যানক্রিয়াটিক লাইপেজ। এই লাইপেজ এনজাইমটা কি হবে? অ্যাক্টিভেট হয়ে যাবে। কি বললাম? লাইপেজ এনজাইমটা অ্যাক্টিভেট হবে। এখন লাইপেজ এনজাইমটা আমাদের যে প্যানক্রিয়াসের ফ্যাট থাকে, অর্থাৎ ট্রাইগ্লিসারাইড এস্টার, এটাকে কি করবে? স্প্লিট করবে, অর্থাৎ ভাগ করে দেবে। ট্রাইগ্লিসারাইডকে স্প্লিট করে ভাগ করে দেবে, যার কারণে আমাদের তৈরি হবে কি? ফ্রি ফ্যাটি অ্যাসিড। কি বললাম? ফ্রি ফ্যাটি অ্যাসিড। এবং এই ফ্রি ফ্যাটি অ্যাসিডটা আমাদের কম্বাইন করবে ক্যালসিয়ামের সাথে। তো এই ক্যালসিয়ামের সাথে কম্বাইন করলে আমাদের তোমার যে জিনিসটা তৈরি হবে চকি হোয়াইট এরিয়া। কীরকম তৈরি হবে? চকি হোয়াইট এরিয়া তৈরি হবে। এটাকেই বলছি আমরা ফ্যাট সাপনিফিকেশন। এটা আমাদের দেখা যায়, বললাম কি, এনজাইমেটিক ফ্যাট নেক্রোসিস। আর টোমাটিক ফ্যাট নেক্রোসিস তো বললাম ব্রেস্টে হয়। আচ্ছা, ফিব্রিনয়েড নেক্রোসিসটা কি? এটা আমাদের ভেসেলে যে নেক্রোসিসটা হয়, ইমিউনোলজিক নেক্রোসিস, মানে ইমিউনোলজিক মিডিয়েটেড নেক্রোসিস হয় এখানে, এটাকে বলা হচ্ছে ফিব্রিনয়েড নেক্রোসিস। তো মোটামুটি এই হলো আমাদের নেক্রোসিস মোটামুটি গেল। এখন হলো আমরা চলে আসবো অ্যাপোপ্টোসিসে। কি বললাম? আচ্ছা, অ্যাপোপ্টোসিস। এখন চলে আসবো আমরা হলো অ্যাপোপ্টোসিসের ভিতর আমরা যদি বললাম, ওইখানেও সেল ডেথ হয়, এখানেও সেল ডেথ হয়। তো সেল ডেথ দুই জায়গায় হয়, বাট সেল ডেথ এইখানে হলো সুইসাইডাল। কি বললাম? সুইসাইডাল, মানে একটা মানুষ সুইসাইড করে কিভাবে? সুইসাইড করে কি? চুপচাপ, ঠিক আছে, কেউ যাতে না জানে। তো অ্যাপোপ্টোসিসও অনেকটা ওই রকম। এটা হলো একটা সুইসাইডাল প্রোগ্রাম, ঠিক আছে, কেউ জানবে না, চুপচাপ আর কি সেল ডেথ করবে। এবং এটা কিন্তু বডির জন্য ভালো। খারাপও আছে, ফিজিওলজিক কজ আছে, এখানে প্যাথোলজিক কজ আছে, অ্যাপোপ্টোসিসের প্যাথোলজিক কজও আছে। তো এই ক্ষেত্রে আমাদের কীভাবে অ্যাপোপ্টোসিসের মেকানিজমটা যদি বলতে যাই, তো এই হচ্ছে একটা সেলের ভিতর কি থাকবে? অবশ্যই এই যে ডিএনএ, মানে নিউক্লিয়াসটা থাকলো, বললাম এইখানে দিলাম মাইটোকন্ড্রিয়া, ঠিক আছে। এখন এই সেলের গায়ে আমাদের অনেক কি থাকবে? রিসেপ্টর থাকে। আমাদের সেলের গায়ে কি রিসেপ্টর থাকে। এখন সেল কোনো কারণে ইনজুর্ড হচ্ছে, অর্থাৎ সেলকে ইনজুর হচ্ছে। তো সেল যখন ইনজুর হবে, এই যে রিসেপ্টর, এই রিসেপ্টর এখানে ডেড রিসেপ্টর ইনডিউস হয়ে যাবে। কি বললাম? ডেড রিসেপ্টর ইনডিউস হয়ে যাবে। এই ডেড রিসেপ্টরটা ইনডিউস করবে, যার কারণে আমাদের বিভিন্ন ধরনের পুরো অ্যাপোপ্টোটিক মলিকুল, কি বললাম, পুরো অ্যাপোপ্টোটিক মলিকুল এখানে এসে লাগবে। পুরো অ্যাপোপ্টোটিক মলিকুল যেমন ফাস ইত্যাদি হাবিজাবি এখানে এসে লাগবে। তো ইনডিউস করলো, তাহলে ডেথ রিসেপ্টরের মাধ্যমে আমরা কি করলাম? প্রথমে হলো আমাদের এই অ্যাপোপ্টোসিসটা ইনডিউস করলাম। কি বললাম? অ্যাপোপ্টোসিসটা ইনডিউস করলাম। এবং আর একটা আছে হলো তোমার যখন সেলের ইনার ইনজুরি, কি বললাম, ওটা কি ছিল? এক্সট্রেন্সিক, মানে সরি, আমি একটা জিনিস বলতে ভুলে গেছি। তো অ্যাপোপ্টোসিসে আমার দুইটা ফেজ আছে, সরি এটা বলা হয়নি। অ্যাপোপ্টোসিসের দুইটা ফেজ, একটা হলো ইনিশিয়েশন ফেজ, আর একটা হচ্ছে এক্সিকিউশন ফেজ। মাথায় রাখতে হবে এক্সিকিউশন ফেজ। তো ইনিশিয়েশনটা দুইভাবে হয়, একটা হলো ইন্ট্রিনসিক পাথওয়ের মাধ্যমে, আর একটা হলো এক্সট্রিনসিক পাথওয়ে। তো এক্সট্রিনসিক পাথওয়েটা আমরা কিন্তু অলরেডি বলছি, এই যে একটা সেলের গায়ে থাকে আমাদের ডেড রিসেপ্টর, এই ডেড রিসেপ্টরটা ইনডিউস হয়ে যাবে এবং কনসিকুয়েন্স কিন্তু রিলিজ হবে তোমার পুরো অ্যাপোপ্টোটিক মলিকুলটা এই সাইটোপ্লাজমে, মানে এই যখন ফাস্টটা বাইন্ড করবে ডেড রিসেপ্টরের সাথে, তখন এইখানে এই যে সাইটোপ্লাজম একটা তোমার হলো পুরো অ্যাপোপ্টোটিক মলিকুলকে রিলিজ করে দিবে, ঠিক আছে। এটা হলো আমরা কি বললাম? এক্সট্রিনসিক। আর ইন্ট্রিনসিক কিভাবে হতে পারে? ইন্ট্রিনসিক হলো মাইটোকন্ড্রিয়া, ঠিক আছে, বললাম মাইটোকন্ড্রিয়া যে আছে, মাইটোকন্ড্রিয়ালের পারমিয়াবিলিটি যদি ইনক্রিজ করে, তাহলে এইখান থেকে কিছু পুরো অ্যাপোপ্টোটিক মলিকুল তোমার রিলিজ হয়। কি বললাম? পুরো অ্যাপোপ্টোটিক মলিকুল রিলিজ হয়। তো এইটাও কিন্তু আমাদের কি করবে? ডেথ করে দেবে, ঠিক আছে। পুরো অ্যাপোপ্টোটিক রিলিজ হলে আমাদের ডেথ শুরু হয়ে যাবে একটা সেলের। সরি কি বলতেছিলাম? তাহলে আমাদের মাইটোকন্ড্রিয়াল পারমিয়াবিলিটিটা যখন করবে, মাইটোকন্ড্রিয়াল পারমিয়াবিলিটি ইনক্রিজ করবে, এইটার ভিতর থেকে মাইটোকন্ড্রিয়াল পারমিয়াবিলিটির ভিতর থেকে কিছু প্রোঅ্যাপোপ্টোটিক মলিকুল রিলিজ হবে। সো আলটিমেটলি সেল কিন্তু কি করবে?
এই যে মলিকুলগুলো আছে এইগুলা কি করবে, ক্যাসপেজকে অ্যাক্টিভেট করবে। কি বললাম, ক্যাসপেজকে অ্যাক্টিভেট করবে। একটা এনজাইম, ক্যাসপেজ একটা এনজাইম যেটা হলো অ্যাপোপ্টোসিসকে হেল্প করে। অ্যাপোপ্টোসিস মানে কি করবে, অ্যাপোপ্টোসিস যেই এনজাইমের কারণে রেসপন্সিবল সেইটাকে অ্যাক্টিভেট করবে। এবং আলটিমেটলি এই যে ইনিশিয়েশন ফেজটা যে ক্যাসপেজগুলো অ্যাক্টিভেট হলো, এই ক্যাসপেজগুলো আবার এক্সিকিউশন ফেজের ক্যাসপেজগুলোকে অ্যাক্টিভেট করবে এবং আলটিমেটলি সেলে কিন্তু অ্যাপোপ্টোসিস শুরু হয়ে যাবে এবং আমাদের যে ডেড সেল ওইটাকে ফ্যাগোসাইটোসিসের মাধ্যমে রিলিভ করবে। এখন আমি যদি আর একবার একটু সহজ ভাষায় বলি, সহজ ভাষায় আমরা প্রথমে বললাম কি, প্রথমে অ্যাপোপ্টোসিসের জন্য আমাদের কি করতে হবে, ক্যাসপেজ অ্যাক্টিভেট করতে হবে। ক্যাসপেজ অ্যাক্টিভেট করতে হবে একটা এনজাইম, যেটা আমরা কি বললাম, যে এনজাইমের কারণে আমাদের অ্যাপোপ্টোসিস হয়। তো নর্মালি আমরা ক্যাসপেজ অ্যাক্টিভেট হবে কি দুইভাবে, একটা বললাম ইন্ট্রিনসিক পাথওয়ের মাধ্যমে আর একটা হলো এক্সট্রিনসিক পাথওয়ের মাধ্যমে। তো এক্সট্রিনসিক পাথওয়েটা হলো আমাদের ডেথ রিসেপ্টর পাথওয়ে। কি বললাম, ডেথ রিসেপ্টর ইনিশিয়েটেড পাথওয়ে। তো এই পাথওয়েটা কি, এই যে আমাদের যে একটা সেলের যে মেমব্রেন, সেলের মেমব্রেনে কি থাকবে, এই যে ডেথ রিসেপ্টর থাকবে। কি বললাম, এই ডেথ রিসেপ্টর থাকবে। এই ডেথ রিসেপ্টরে আমাদের কি হবে, বিভিন্ন ধরনের ইনজুরিয়াস স্টিমুলেশন ডেথ রিসেপ্টরকে অ্যাক্টিভেট করবে। তো এইটা হলো আমাদের কি এক্সট্রিনসিক পাথওয়েকে অ্যাক্টিভেট করলো। আর ইন্ট্রিনসিক পাথওয়ের ভিতরে আছে আমাদের যে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়াটা কি হবে, মাইটোকন্ড্রিয়াটা আমাদের ইনজুরিয়াস কারণে আমাদের হলো এর পারমিয়াবিলিটি বেড়ে যাবে। পারমিয়াবিলিটি বেড়ে যাওয়ার কারণে এই মাইটোকন্ড্রিয়ার ভিতর কিছু পোরো অ্যাপোপ্টোটিক মলিকুল আছে। কি বললাম, পোরো অ্যাপোপ্টোটিক অর ডেথ ইনডিউসিং মলিকুল আছে, এটা কি সাইটোপ্লাজমে রিলিজ হবে। তো এইদিকে ডেথ রিসেপ্টর ইনিশিয়েট হলো এবং এখান থেকে মাইটোকন্ড্রিয়ার যে পুরো অ্যাপোপ্টোটিক মলিকুল এটাও রিলিজ হলো এবং আলটিমেটলি কি হবে, এখানে ক্যাসপেজ অ্যাক্টিভেট হবে। কি বললাম, এই মলিকুলের মাধ্যমে কি হবে, ক্যাসপেজ অ্যাক্টিভেট হবে। ক্যাসপেজ কিন্তু অ্যাক্টিভেট হয়ে গেল। তো এই ক্যাসপেজ অ্যাক্টিভেট হলো এবং এটা কি ইনিশিয়েশন ক্যাসপেজ। এই ইনিশিয়েশন ক্যাসপেজগুলো আবার এক্সিকিউশন ক্যাসপেজগুলো অ্যাক্টিভেট করবে এবং আলটিমেটলি এই ক্যাসপেজগুলো কি করবে, আমাদের অ্যাপোপ্টোসিসে হেল্প করবে, সহজ ভাষায়। আচ্ছা, এখন আমরা মোটামুটি সব গেল এখানে। এখন আমরা চলে আসবো আরেকটা ইম্পর্ট্যান্ট টপিক যদি বুঝাতে চাই। আচ্ছা, কনক্লুশনের এখানে বুঝাই, সেটা হলো আমাদের অ্যাপোপ্টোসিস আর হলো নেক্রোসিস, এই দুটার ডিফারেন্স। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন ফর ইউর প্রফ, এবং পুরাটা বোঝানোর জন্য সব থেকে ইম্পর্ট্যান্ট হলো এই দুইটার ডিফারেন্স বুঝতে পারলেই তোমার পুরোপুরি কিন্তু ক্লিয়ার। তো ডেফিনেশন যদি বলতে যাই, এটা হলো কি, আমি যদি বলি এটা হলো তোমার মার্ডার টাইপের ডেথ, আর অ্যাপোপ্টোসিস হলো সুইসাইডাল ডেথ। ওকে, এখন যদি কজ বলি কি কারণে হয় নেক্রোসিস হবে কি, গ্রোসলি ইরিভার্সিবল ড্যামেজ থাকবে সেলুলার। কি বললাম, গ্রোসলি ইরিভার্সিবল সেলুলার ড্যামেজ থাকবে, আর এইখানে কীরকম থাকবে, এগুলো হলো ফিজিওলজিক প্রোগ্রাম, মানে একটা সুন্দরভাবে চুপচাপ প্রোগ্রাম সেল রিমুভাল। ঠিক আছে, আমি একটু আগে বলছি সুইসাইড হবে একদম চুপচাপ। ঠিক আছে, সেল ইনভলভ থাকবে। নেক্রোসিস যেহেতু আমি বললাম গ্রোসলি ইরিভার্সিবল, তাহলে এখানে মেনি সেল ইনভলভ থাকবে। ঠিক আছে, আর এখানে সিঙ্গেল সেল ইনভলভ থাকবে। ক্লিয়ার? আর এখানে সেল সাইজটা আমাদের কি হবে, সেল সাইজটা ইনলার্জ হবে, অর্থাৎ এখানে নেক্রোসিসটা হবে আমাদের সোয়েলিংয়ের মাধ্যমে। কি বললাম, সোয়েলিংয়ের মাধ্যমে নেক্রোসিস হবে। আর এখানে সেলটা শ্রিঙ্কেজ করবে, অর্থাৎ মানে এই যে সেলটা আরও ছোট হয়ে যাবে, শ্রিঙ্কেজের মাধ্যমে অ্যাপোপ্টোসিস করবে। তো এইটা একটা ইম্পর্ট্যান্ট পার্থক্য, সেল সাইজ। সব থেকে ইম্পর্ট্যান্ট, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এটা মাথায় রাখতে হবে। যদি একটা পার্থক্য বলে এইটা বলবা পরীক্ষায়। কি বললাম, প্লাজমা মেমব্রেন। কি বললাম, প্লাজমা মেমব্রেনটা এখানে ডিসরাপ্টেড হয়ে যায়, আর এখানে ইনট্যাক্ট হয়ে যায়। প্লাজমা মেমব্রেন একটা সেলের এই যে ধরো সেলের এখানে প্লাজমা মেমব্রেনটা কি হয়ে যাবে, ডিসরাপ্টেড হয়ে যাবে। এই সেলের প্লাজমা মেমব্রেনটা ডিসরাপ্টেড হয়ে যাবে, এখানে প্লাজমা মেমব্রেন কিন্তু ইনট্যাক্ট থাকবে, একদম ইনট্যাক্ট। ঠিক আছে, তাহলে এখন চিন্তা করো, প্লাজমা মেমব্রেন যেহেতু ডিসরাপ্ট হয়েছে, তাহলে ইনফ্লামেশন কোথায় হবে, ইনফ্লামেশন এখানে ফ্রিকোয়েন্টলি হবে। যেহেতু প্লাজমা মেমব্রেনটা ডিসরাপ্ট হয়েছে, এখানে ইনফ্লামেশনটা ফ্রিকোয়েন্ট, আর এখানে কি হবে, নো ইনফ্লামেশন হবে না, যেহেতু প্লাজমা মেমব্রেন ইনটেক। যে প্লাজমা ইনটেক থাকলে কি হবে, আমাদের যে সেলুলার কন্টেন্টগুলো আছে, বের হয়ে আসতে পারবে, সেলুলার কন্টেন্টগুলো
কিন্তু তোমার বের হয়ে আসতে পারবে না, যার কারণে আমাদের কি নো ইনফ্লামেশন। কারণ ইনফ্লামেশন হইতে হলেও সেলুলার কন্টেন্টগুলো লিকেজ হইতে হবে, কিন্তু এইখানে দেখো যেহেতু প্লাজমা মেমব্রেন ডিসরাপ্ট হয়ে গেছে, তাহলে এখানে কিন্তু সেলুলার কন্টেন্টগুলো তোমার বের হয়ে আসবে, যার কারণে আমাদের ইনফ্লামেশনটা হবে। আন্ডারস্টুড? তাহলে আমি আরেকটা দিতে পারি, মানে সেলুলার কন্টেন্ট কোথায় বাইর হবে, একটু আগে বললাম এইখানে লিক হবে, আর ওইখানে মানে লিক হবে না, নো লিক নাই, ঠিক আছে, সেলুলার কন্টেন্ট লিক হবে না। আচ্ছা, আর একটা ইম্পর্ট্যান্ট ডিফারেন্স, সেটা হলো আমাদের নিউক্লিয়াস। এটা একটা ইম্পর্ট্যান্ট ডিফারেন্স, নিউক্লিয়াসটা এখানে কি হবে, নিউক্লিয়াসটা এটা এখানে তিনটা হবে, পিকনোসিস হবে, তারপরে তোমার ক্যারিওর হেক্সিস হবে, আর একটা হলো ক্যারিওলাইসিস হবে, ঠিক আছে। আর এইখানে তোমার হবে কি ফ্র্যাগমেন্টেশন, নিউক্লিয়াসটা ফ্র্যাগমেন্ট হয়ে যাবে, ঠিক আছে, মানে ভাগ হয়ে যাবে নিউক্লিয়াসটা। পিকনোসিসটি কি, পিকনোসিস হলো যখন তোমার নিউক্লিয়াসটা কি হবে, যখন আমরা জানি কি নিউক্লিয়াসটা কি হয় বলো, নিউক্লিয়াসটা এই পিকনোসিসের ক্ষেত্রে নিউক্লিয়াসটা কি হবে, ছোট হয়ে যাবে, তখন এই জিনিসটা আরও গাঢ় হয়ে যাবে, এটাকে বলছে পিকনোসিস। ক্যারিওর হেক্সিস হলো তোমার, ক্যারিওলাইসিস হলো নিউক্লিয়াসটা ফ্যারিং হয়ে যেতে থাকবে আস্তে আস্তে, ফ্যারিং, ঠিক আছে, এরকম হলো প্রত্যেকটা। আর ক্যারিওর হেক্সিস আমার খেয়াল নাই কি ছিল, তো এইটাই। আর ফ্র্যাগমেন্টেশন কি, নিউক্লিয়াসটা ভাগ হয়ে যাবে। তো মোটামুটি এই হলো আমাদের সেলুলার অ্যাডাপ্টেশন এবং সেলুলার ইনজুরি। এখন আমরা পরবর্তী যে টপিক, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট টপিক, সেটা হলো ইনফ্লামেশন। কি বললাম, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট টপিক, সেটা হলো ইনফ্লামেশন আমরা জানবো কি, ডেফিনেশন, কজ, টাইপ, ইম্পর্টেন্স। তো আমাদের কজ কি ইনফ্লামেশনের, এটা আমরা অলরেডি বোঝাই যায়, এগুলো আর পড়া লাগে না। ইনফেকশন, নেক্রোসিস, ফরেন বডি, তারপর ইমিউন রিঅ্যাকশন ইত্যাদি নানা ধরনের কারণে ইনফ্লামেশন হতে পারে। এখন আমি যদি বোঝাই ইনফ্লামেশন, ধরো এই একটা এটা কি একটা ব্লাড ভেসেল, তো ব্লাড ভেসেল নর্মালি আমার যদি এই জায়গায় ধরো ইনজুরি হয়েছে, তাহলে ইনজুরি হলে কী হবে, এখানে ইনফ্লামেশন হবে। তো নর্মালি আমাদের ব্লাডের ভিতর কী হবে, ব্লাড তোমার সেল থাকবে, ব্লাড সেল থাকবে। তো নর্মালি ইনফ্লামেশন কাজ করে কি, ডব্লিউবিসি, মনে রাখতে হবে ডব্লিউবিসি। তো নর্মালি আমাদের ব্যাকটেরিয়াটা কী করলো, ব্যাকটেরিয়াটা কোনো একটা জায়গায় ইনজুরি করলো, ঠিক আছে, ব্লাড ভেসেল না, ধরো কোনো একটা জায়গায় ইনজুরি করলো, ধরো এই ইন্টারস্টিশিয়াল স্পেসে কোনো একটা জায়গায় ইনজুরি করলো। তো আমাদের এই এক হতে পারে তোমার এই যে ইনজুরি করলো, এই যে ব্যাকটেরিয়া যে ইনজুরি করলো কোনো একটা জায়গায়, এখানে ডব্লিউবিসিটা বের হবে না, তোমার হলো ডব্লিউবিসি বের হবে নাকি এইখানে চলে আসবে, ব্যাকটেরিয়া ব্লাড ভেসেলের ভিতরে চলে আসবে। সহজ ভাষা বলি, ধরো ডব্লিউবিসি হলো কি আমাদের দেশের হলো আর্মি, আর এই তোমার হলো ইনজুরি ব্যাকটেরিয়াটা হলো আমাদের টেরোরিস্ট, বা কি বলে শত্রু, আমাদের শত্রু এক কথায়। তো শত্রু, এখন তুমি শত্রুকে মারতে চাইলে আর্মিকে ওইখানে যে শত্রুকে মারবে, নাকি এই যে টেরোরিস্টকে ব্লাড ভেসেলের ভিতরে নিয়ে মারবে? অবশ্যই এই ডব্লিউবিসি কি বললাম, আর্মিটা যে তোমার হলো ব্লাড ভেসেল থেকে বের হয়ে মারবে। কারণ যখন টেরোরিস্টটা তোমার দেশের ভিতর ঢুকে যাবে, তাহলে কি হবে, আরও খারাপ করবে, ঠিক আছে। তো এইটাও সেম, যখন ব্যাকটেরিয়াটা ভিতরে ঢুকে যাবে, এইটার উল্টা সেপসিস, তারপরে তোমার ব্যাকটেরিয়াম, এইগুলো নানা ধরনের ডিজিজ করতে পারে বা সিনড্রোম করতে পারে। তো এর জন্য হলো ডব্লিউবিসিটা বের হয়ে এটাকে মারবে। ইনফ্লামেশন কিন্তু আমাদের জন্য ভালো, বুঝতে হবে, ইনফ্লামেশন আমাদের জন্য ভালো। এই জিনিসটা ইনফ্লামেশন, আমি যেই জিনিসটা এখন বুঝাইলাম, ইনফ্লামেশন যদি ইংলিশে বলতে যাই, ইট ইজ এ ভাস্কুলারাইজ আর ইট ইজ এ রেসপন্স অফ দ্য ভাস্কুলারাইজ টিস্যু, যার কারণে কী হবে, দ্য ডেলিভার্স, এই যে ডেলিভার্স কী করলাম, লিউকোসাইটকে ডেলিভার করলাম কোথা থেকে, ফ্রম দ্য সার্কুলেশন, এই যে এটা কি সার্কুলেশন, টু দ্য কি সাইড অফ দ্য ইনফেকশন। ধরো এই জায়গায় ইনফেকশন করছে, এই ইনফেকশনের জায়গায় তোমার হলো কি ডব্লিউবিসিকে পাঠাইলাম, ওটাই কিন্তু বললাম। এবং কি করব, ইন অর্ডার টু এলিমিনেশন দ্য অফেন্ডিং এজেন্ট, এই অফেন্ডিং এজেন্টকে কি এলিমিনেশন করে দেবে, কিসের মাধ্যমে, ইনফ্লামেশনের মাধ্যমে। তো বোঝা গেল ইনফ্লামেশনের ডেফিনেশন কিন্তু মুখস্থের কিছু নয়, একদম ভেরি ভেরি ইজি একটা টপিক, মানে তারপর ইনফ্লামেশন আমাদের দুই ধরনের আছে, একটা হলো কি অ্যাকুট ইনফ্লামেশন, আর একটা হচ্ছে আমাদের কি ক্রনিক ইনফ্লামেশন। তো ক্রনিক ইনফ্লামেশন, এখন অ্যাকুট ইনফ্লামেশন আমাদের কার্ডিনাল সাইন আছে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এটা আমাদের লাগবেই। কার্ডিনাল সাইন অফ দ্য ইনফ্লামেশন, রুবোর, এটা মুখস্থ লাগবে, রুবোর ক্যালোর টিউমর, ডলর, আর হলো ফাংশন লেইসি,
ফাংশন লিসা মানে লস অফ ফাংশন, লিসা। আচ্ছা, রুবর মানে হলো রেডনেস, ক্যালর মানে হলো ক্যালর মানে হলো আমার হিট, ক্যালোরিমিটার, ওই যে হিট। টিউমার মানে, এই টিউমার মানে কিন্তু টিউমার না, এটা মানে সোয়েলিং, ঠিক আছে। আর ডলার মানে পেইন, আর ফাংশন লিসা কি লস অফ ফাংশন। এবং এই জিনিসগুলো কেন হচ্ছে, এগুলো প্রত্যেকটা কারণ কিন্তু লাগবে আমাদের, ঠিক আছে। তো আমরা যদি একটা বললাম কি অ্যাকর্ডিং কার্ডিনাল সাইনটা আমরা যদি চিন্তা করি, টনসিলাইটিসের কথা চিন্তা করি, একটা টনসিলকে দেখতে কিন্তু রেড, আবার গরম লাগে, সুইলিং করে। তো টনসিলাইটিসের অ্যাকুট টনসিলাইটিস ওইটা দিয়ে আমরা মাথায় রাখতে পারি, ওটা দিয়ে আমরা কিন্তু মাথায় রাখতে পারি। অর্থাৎ ইনফ্লামেশনে কি কি হয়। এছাড়া ইনফ্লামেশনের সব থেকেই মানে ইনফ্লামেশন, একটা অ্যাকুট ইনফ্লামেশন অনেক সময় মানে তোমাদের এক্সামে আসে, সেটা হলো আউটকাম অফ অ্যাকুট ইনফ্লামেশন। তো এটা সহজ ভাষায় বলে যদি দিই, তাহলে অ্যাকুট ইনফ্লামেশন আউটকাম কী হতে পারে, একবারে ইনফ্লামেশনটা ভালো হয়ে যেতে পারে যদি ইনজুরিটা শর্ট লাইফ থাকে, তারপরে যদি বেশি সিভিয়ার না হয়, সেক্ষেত্রে কমপ্লিট রেজলিউশন হতে পারে। 2 নম্বর কী হতে পারে, ইনজুরিটা তোমার কানেকটিভ টিস্যু রিপ্লেসমেন্ট দিয়ে তোমার মানে কি করে, ফাইব্রোসিস বা স্ক্যানিংয়ের মাধ্যমে ইনজুরিটা রিকভার করতে হবে, অথবা ইনজুরিটা তোমার হলো কি বললাম, প্রলং থাকলে সেটা আমাদের ক্রনিক ইনফ্লামেশনে ডেভেলপ করবে। আচ্ছা, এখন আমরা আসি সব থেকে ইম্পর্ট্যান্ট টপিক, এটা বুঝতেই হবে, এটা না বুঝলে কিন্তু হবে না। সেটা হলো আমাদের ইভেন্টস অফ অ্যাকুট ইনফ্লামেশন। কি বললাম, ইভেন্টস অর এটাকে কি বলে, কম্পোনেন্টস, যেটাই বলি, ইভেন্টস অর কম্পোনেন্টস অফ অ্যাকুট ইনফ্লামেশন। আচ্ছা, এটা বোঝার জন্য আমাদের কিন্তু একদম মনোযোগ রাখতে হবে, এটা বুঝলে একদম ইজি। তো এই যে হলো আমাদের একটা ব্লাড ভেসেল, আমাদের বললাম কি একটা ব্লাড ভেসেল। তো ব্লাড ভেসেলের ধরো এই জায়গাটায় ইনজুরি হলো, কি বললাম, ব্লাড ভেসেলের এই জায়গাটায় ইনজুরি হলো, কি বললাম, ব্লাড ভেসেল এই জায়গাটা ইনজুরি হলো। তো প্রথমে ইনজুরিটা হলো ধরো বাহির থেকে ইনজুরি হলো, তো বাইরে থেকে ইনজুরি হওয়ার কারণে এখানে কি হবে, ব্লাড ভেসেলটা আমাদের প্রথমে হয়ে যাবে কি বলো, প্রথমে হয়ে যাবে হলো আমাদের ভেজো কনস্ট্রিকশন। এখানে একটা বাড়ি দিলাম, ধরো ব্লাড ভেসেল এখানে বাড়ি দিলাম, প্রথম যে ইনজুরিটা করলো ভেজো কনস্ট্রিকশন, কিন্তু এটা ট্রানজিয়েন্ট ভেজো কনস্ট্রিকশন, মানে একদম হালকা, মানে অল্প টাইম থাকবে, একদম অল্প টাইম। আমরা কি পড়তেছি, ইভেন্ট পড়তেছি, ইভেন্টের ভিতরে এটা কি ভেসেল, তাহলে ভাস্কুলার ইভেন্ট পড়তেছি, সরি এটা লেখা হয় নাই, ভাস্কুলার ইভেন্ট মানে কি কি হয় ভেসেলে। তো প্রথমে আমরা কি বললাম, ট্রানজিয়েন্ট ভেজোকনস্ট্রিকশন, আমাদের যে থাকে ট্রানজিয়েন্ট ভেজোকনস্ট্রিকশন। আচ্ছা, 2 নম্বরটা হলো আমাদের ভেসেলটা তো প্রথমে ট্রানজিয়েন্ট ভেজোকনস্ট্রিকশন, পরবর্তীতে আমাদের কি হবে, ভেসোডাইলেশন। 2 নম্বর স্টেপটা হলো পার্মানেন্ট ভেসোডাইলেশন। এটা কেন হয়, এটা হলো আমাদের এখানে আমাদের নাইট্রিক অক্সাইড, তারপরে তোমার আর কি আছে, নাইট্রিক অক্সাইড, হিস্টামিন, এগুলো হলো রিলিজ হয়, এগুলো রিলিজ হওয়ার কারণে এই জায়গাটায় আমাদের কি হয়, ভেসোডাইলেশন হয়। এখন দেখো ভেসোডাইলেশন হচ্ছে, তাহলে এখানে আমাদের কি হবে, ব্লাডটা কি বাড়বে না কমবে, ব্লাডটা কিন্তু এখানে বেড়ে যাবে। কি বললাম, ব্লাড সাপ্লাই এখানে বেড়ে যাবে, ওইখানে ট্রানজিয়েন্ট ভেসো, ওখানে ব্লাড সাপ্লাই কমে গেছিলো, কিন্তু ওই যে কেমিক্যাল মেডিয়েটর এগুলো রিলিজ হলো, নাইট্রিক অক্সাইড, হিস্টামিন, এগুলোর জন্য এখানে কিন্তু ভেসোডাইলেশন হচ্ছে। তো ভেসোডাইলেশন হওয়ার কারণে কি হচ্ছে, এখানে আমাদের এখন কিন্তু জায়গা বেশি, বোঝাই যাচ্ছে, তাহলে এখানে আমাদের ব্লাড সাপ্লাই বেড়ে যাবে। তো ব্লাড সাপ্লাইয়ের জন্য এখানে আমাদের কি তৈরি হবে, ওই যে আমরা অ্যাকুট ইনফ্লামেশনের যে কার্ডিনাল সাইন পাইছি, এখন কিন্তু এগুলোর ব্যাখ্যাগুলো পাবো, প্রত্যেকটা ব্যাখ্যা। যেহেতু ব্লাড সাপ্লাই বাড়ছে, তাহলে এখানে আমাদের কি হবে, হিট প্রডিউস হবে। একটা ব্লাড সাপ্লাই বেশি হলে কি হবে, এখানে হিট প্রডিউস হবে, এবং ওইখানে আমাদের কি তৈরি হবে, রেডনেস। তাহলে হিট আমরা কি পেলাম, ক্যালোর পাইলাম, এবং রেডনেস মানে কি, রুবর পাই গেলাম। ঠিক আছে, ক্লিয়ার। তো এখন দেখো, এখন যেহেতু ব্লাড ভেসেল কি বললাম, এখানে ভেসোডাইলেশন হচ্ছে, তো এখানে ব্লাড সাপ্লাই বেশি, এবং এখান থেকে আস্তে আস্তে যে ব্লাডগুলো আছে, ফ্লুইডগুলো কিন্তু বের হওয়া শুরু করবে। কি বললাম, ফ্লুইডগুলো বের হওয়া শুরু করবে, যার কারণে এটাকে যদি ফ্লুইডগুলো বের হয়, এখানে কি হচ্ছে, ইন্টারস্টিশিয়াল স্পেস, তো ইন্টারস্টিশিয়াল স্পেসে ফ্লুইডগুলো জমা হতে থাকবে, এই ফ্লুইডগুলো জমা হতে থাকবে, যার কারণে এটাকে আমরা বলছি ইডিমা। ফ্লুইড জমা হওয়াকে আমরা কি বলি, ইডিমা বলি। তো ইডিমা হইলে এই ক্ষেত্রে আমরা কিন্তু
এই যে এখানে কিন্তু কিন্তু যতটুকু মানে ভেসোডাইলেশনের কারণে যতটুকু ফ্লুইড বের হচ্ছে পারছে এইটাকে আমরা ইডিমা বলছি, কারণ এখানে ইন্টারস্টিশিয়াল স্পেসে ফ্লুইডটা জমা হচ্ছে, এটাকে আমরা বলছি ট্রান্সজুডিটিভ ইডিমা। মাথায় রাখতে হবে ট্রান্সজুডিটিভ ইডিমা। কেন ট্রান্সজুডিটিভ ইডিমা? কারণ এখানে শুধুমাত্র ফ্লুইড বের হচ্ছে, এখানে কিন্তু শুধুমাত্র ফ্লুইড, মাথায় রাখতে হবে। তারপরের স্টেপ আমরা যদি আসি, তোমার পরের স্টেপে আমরা যদি আসি ভাস্কুলার পারমিয়েবিলিটি। ভাস্কুলার পারমিয়েবিলিটি বেড়ে যাবে, ইনক্রিজ ভাস্কুলার পারমিয়েবিলিটি। এইটাই হলো আমাদের হলমার্ক। এখন ইনফরমেশনে যদি হলমার্ক বলে এইটা হলমার্ক। তো এই ক্ষেত্রে কি হচ্ছে বললাম কি, ভাস্কুলার পারমিয়েবিলিটি অর্থাৎ ভেসেলের যে পারমিয়েবিলিটি ওটা বেড়ে যাচ্ছে, ঠিক আছে, ভেসেলের পারমিয়েবিলিটি। এখন দেখো আগে কি শুধু ফ্লুইড বের হয়ে মানে শুধু ফ্লুইড এখান দিয়ে গেছে, এখন ফ্লুইডের সাথে কি হবে যে তোমার প্রোটিনগুলো আছে, প্রোটিনগুলোও বের হয়ে যাবে, প্রোটিনগুলোও বের হয়ে যাবে, এখান দিয়ে প্রোটিনগুলোও বের হয়ে যাবে, প্রোটিন, ফাইব্রোজেন, অন্যান্য যে প্লাজমা প্রোটিনগুলো আছে এগুলোও বের হয়ে যাবে। তো এই যখন এখানে ফ্লুইড বের হয়েছে, প্রোটিন বের হয়েছে, এটাকে আমরা বলি এক্সুডেটিভ ইডিমা। বের হয়ে কী হবে, ইন্টারস্টিশিয়াল স্পেসে বেরোছে, এটাকে কী বলছি, এক্সুডেটিভ ইডিমা। প্রোটিনও বের হয়ে গেছে, ইও বের হয়ে গেছে, বুঝছো? এক কথায় প্রোটিনও বের হয়ে গেছে, তোমার হলো সরি প্রোটিনও বের হয়ে গেছে, তোমার হলো ফ্লুইডও বের হয়ে গেছে। তো এই ক্ষেত্রে আমরা এটা বলছি কি, ভাস্কুলার পারমিয়েবিলিটি হওয়ার কারণে প্রোটিনও বের হয়ে গেছে এবং ফ্লুইডও বের হয়ে গেছে, এটাকে আমরা এক্সুডেটিভ ইডিমা বলছি। এবং 5 নম্বরে আমরা বলবো, 5 নম্বর আমাদের স্ট্যাসিস। ঠিক আছে, স্ট্যাসিস কেমনে হয় এখন আসো চিন্তা করি। ওকে, ঠান্ডা লাগছে তো, আচ্ছা ওকে। তো আমরা একটু আগে কি দেখলাম, এখানে আমাদের ফ্লুইড বের হয়ে গেল, আমাদের প্লাজমা প্রোটিন বের হয়ে গেল, আর ব্লাডে তাহলে কি থাকবে, থাকবে আমাদের যে সেলগুলা বা তোমার ডব্লিউবিসি, রেড ব্লাড সেল ইত্যাদি নানা ধরনের যে সেল, তোমার প্লেটলেট, এই সেলগুলো থাকবে। তো এই সেলগুলো কি আমাদের এখন ভেসেল দিয়ে কি পাস করতে কি কষ্ট হবে নাকি ইজিলি চলতে পারবে? কারণ এখানে আমাদের অলরেডি ফ্লুইড নাই, তাহলে এখানে আমাদের এই যে সেলগুলো কিন্তু এই ব্লাড ভেসেলের এই লাইন দিয়ে কিন্তু চলতে পারবে না, অর্থাৎ এই জায়গায় স্টপ হয়ে যাবে। কি বললাম, এই স্টপ হয়ে যাবে, জায়গায় স্টপ হয়ে যাওয়ার কারণে স্ট্যাসিস ডেভেলপ করবে, অর্থাৎ এখানে ভিসকোসিটি বেড়ে যাবে। কি বললাম, ব্লাড ভেসেলের ভিসকোসিটি বেড়ে যাবে, ভিসকোসিটি বেড়ে যাবে, মাথায় রাখতে হবে। এই যে তাহলে আমাদের এই যে কি শেষ হয়ে গেল, ভাস্কুলার ইভেন্টটা কিন্তু শেষ হয়ে গেল। এখন ইনফ্লুয়েশন ভাস্কুলার ইভেন্টটা শেষ হয়ে গেল, এখন আসবে হলো সেলুলার ইভেন্ট। পরবর্তীতে আসবে হলো আমরা সেলুলার ইভেন্ট। আসলে সেলুলার ইভেন্ট অলরেডি কিন্তু আমাদের ফ্লুইড চলে গেছে, সেলুলার ইভেন্টে চলে আসলাম, সরি আচ্ছা সেলুলার ইভেন্টে চলে আসলাম। সেলুলার ইভেন্টে আমাদের দুইটা স্টেপ মাথায় রাখতে হবে, একটা হলো এমিগ্রেশন অফ লিউকোসাইট, 2 নম্বর হলো ফ্যাগোসাইটোসিস। এমিগ্রেশন অফ দ্য লিউকোসাইট, 2 নম্বর হলো ফ্যাগোসাইটোসিস, মাথায় রাখতে হবে। তো প্রথমে আমরা বললাম যে নর্মালি আমাদের কি থাকে, নর্মালি একটা ল আছে, লটা আমার খেয়াল নাই। নর্মালি আমাদের যত বড় সেল থাকবে ওইটা হলো আমাদের ব্লাডের মাঝখান দিয়ে এক্সিয়াল মানে চলাফেরা করবে একদম মাঝখান দিয়ে। তাহলে প্রথমে হলো আমাদের ডব্লিউসি সব থেকে বড়, তারপরে রেড ব্লাড সেল, এরপরে হলো প্লেটলেট, এইভাবে আর কি মানে থাকে, মানে নর্মাল যে ব্লাড ফ্লোতে এরকম হলো ব্লাড সেলগুলো থাকে। তো আমি অলরেডি বলছি কি, আমাদের যে ভাস্কুলার ইভেন্ট এখানে আমরা বললাম ফ্লুইড সব বের হয়ে গেছে। তখন সেলটা কি হবে, সেলটা এই আমরা হলো ডব্লিউবিসি নিয়ে চিন্তা করবো, কারণ ইনফ্লামেশনে কে হেল্প করবে ওকে নিয়ে আমরা চিন্তা করবো। তো ডব্লিউবিসি এখন যেহেতু ফ্লুইড নাই, তাহলে ডব্লিউবিসি আমরা গ্র্যাভিটির দিক চলে যাবে, অর্থাৎ এই যে আমাদের যে এন্ডোথিলিয়াম আছে এন্ডোথিলিয়ামের দিকে চলে যাবে। তো এন্ডোথিলিয়ামের দিকে গেল, এই যে এন্ডোথিলিয়াম এটা কি ব্লাড ভেসেল একদম মার্জিনে না, তাহলে এটাকেই বলছি মার্জিনেশন, মাথায় রাখতে হবে। এটা কি বললাম, মার্জিনেশন। মার্জিনেশন প্রথম স্টেপটা কি বললাম, ইমিগ্রেশন অফ লিউকোসাইটের প্রথম স্টেপ মার্জিনেশন। এখন আমাদের এই জায়গায় এইখান দিয়ে বের হবে, বললাম এই জায়গাটা দিয়ে ওই ইনজুরিয়াস জায়গাটায় যাবে যেখানে ইনজুরি করছে আর কি আমাদের ইনজুরিয়াস এজেন্টটা। তো মার্জিনেশন করলো, মার্জিনেশনের পরে আমাদের এই যে মানে যে ডব্লিউবিসিটা আমাদের রোলিং করবে। কি বললাম, রোলিং করে এই জায়গাটায় আসতে হবে, রোলিং করবে। এই রোলিংয়ের জন্য আমাদের একটা স্পেশাল প্রোটিন আছে, এটাকে বলা হয় সিলেকটিন প্রোটিনটা হেল্প করবে।
তো এই যে রোলিং হলো অর্থাৎ টাচ মানে কি এটাকে কি বলে বাইন্ড অ্যান্ড ডিটাচ এন্ডোথেলিয়ামে বাইন্ড করলো এবং ডিটাচ হলো, এন্ডোথেলিয়াম বাইন্ড করলো অ্যান্ড ডিটাচ হলো, এটাকে এই বলে রোলিং। 3 নম্বর স্টেপটা হলো আমাদের অ্যাডেশন। এই যে যেখানে আমাদের ইনজুরিটা হয়েছে এই জায়গাটা এসে আমাদের অ্যাডেশন করবে, একদম যে ডব্লিউবিসিটা একদম অ্যাডেশনের জন্য স্পেশাল একটা প্রোটিন আছে ইন্টিগ্রিন প্রোটিনটা অ্যাডেশন। তো অ্যাডেশন করলো, এখন অ্যাডেশনের পরে 4 নম্বর স্টেপ যদি বলতে যাই এটাকে বলা হয় ডায়াপেডিসিস বলা হয় অথবা ট্রান্সমাইগ্রেশন, যেটাই বলি। কি ডায়াপেডিসিস কেন বলা হয়, কারণ এখানে এই যে ডব্লিউবিসি এই যে জায়গাটা দিয়ে যাওয়ার জন্য আমাদের এরকম একটা শেপে কনভার্ট হয়ে যাবে, সিকুইজিং মানে এই যে সিকুইজ করে বের হবে, এটাকে বলছি কি ডায়াবেটিস। 4 নম্বর। এখন ডায়াবেটিস 5 নম্বর কি করবে, যে ইনজুরিয়াস এজেন্ট যে ব্যাকটেরিয়া হইতে পারে বা যে কোনো ইমিউনোলজিক এজেন্ট, এইটাকে ডব্লিউবিসি মানে এখন ওইটাকে অ্যাটাক করবে। এখন কিভাবে অ্যাটাক করবে, কিভাবে চিনবে, তো ওই যে তোমার হলো ব্যাকটেরিয়া ধরলাম, ব্যাকটেরিয়া বা ইনজুরিয়াস এজেন্টটা এখান থেকে কিছু কেমিক্যাল মেডিয়েটর রিলিজ করবে, কি বললাম কেমিক্যাল মেডিয়েটর রিলিজ করবে, এবং এই কেমিক্যাল মেডিয়েটর রিলিজ করার কারণে আমাদের ডব্লিউবিসি ওই কেমিক্যাল মেডিয়েটরগুলো চিনতে পারবে, এক কথায় কেমিক্যাল মেডিয়েটরটা অ্যাট্রাক্ট করবে ডব্লিউবিসিকে, তো যার কারণে ডব্লিউবিসিটা ওইখানে যাবে এবং ইনজুরিয়াস এজেন্টটাকে কিভাবে কিল করবে, তোমার হলো কোথায় চলে গেল তো ইনজুরিয়াস এজেন্টটাকে কিল করবে, কিভাবে কিল করবে, ফ্যাগোসাইটোসিস। পরের স্টেপ কি, ফ্যাগোসাইটোসিস। পরের স্টেপটা ফ্যাগোসাইটোসিস, ইম্পর্টেন্ট আরেকটা, এটাও এক্সামে বারবার আসে, ফ্যাগোসাইটোসিস। তো আমাদের এইটা জানা লাগবে। আবার যদি আমি রিভিউ করি, আচ্ছা রিভিউ করার আগে রিভিউ করি। জিনিসটা প্রথমে হলো আমাদের কি বললাম, একটা অ্যাকুট ইনফ্লামেশন দুইটা ইভেন্ট হয়, একটা হলো ভাস্কুলার ইভেন্ট আর একটা হলো সেলুলার ইভেন্ট। তো আমরা বললাম কি একটা ব্লাড ভেসেল যেহেতু ভাস্কুলার ইভেন্ট, তো প্রথমে যদি ইনজুরি করতে চাই তাহলে প্রথমে এখানে ট্রানজিয়েন্ট ভ্যাসোকনস্ট্রিকশন হবে। 2 নম্বরে কি হবে, আমরা বললাম পার্মানেন্ট ভেসোডাইলেশন হবে। কি জন্য হবে, ডিউ টু রিলিজ অফ নাইট্রিক অক্সাইড অথবা হিস্টামিন ইত্যাদির কারণে আমাদের তোমার পার্মানেন্ট ভেসোডাইলেশন হবে। তো পার্মানেন্ট ভেসোডাইলেশন হওয়ার জন্য আমাদের যে অ্যাকুট ইনফ্লামেশনের দুইটাই রুবর এবং ক্যালোর, হিট এবং রেডনেস এখানে কিন্তু তৈরি হয়ে গেল। তারপরে বললাম কি এখানে যে ভেসোডাইলেশনের কারণে কিছু ফ্লুইড কিন্তু বের হয়ে যাবে। কোথায় বের হবে, ইন্টারস্টিশিয়াল স্পেসে বের হয়ে যাবে, যার কারণে এখানে ইডেমা তৈরি হবে। এটাকে বলছি আমরা ট্রানজুডিটিভ ইডেমা। কি বললাম, ট্রানজুডিটিভ ইডেমা। আচ্ছা, তারপরে হলো 4 নম্বর স্টেপে আমরা বললাম কি ভাস্কুলার পারমিয়াবিলিটি, অর্থাৎ এখানে যে পারমিয়াবিলিটি এগুলো কিন্তু বেড়ে গেছে। পারমিয়াবিলিটি বেড়ে যাওয়ার কারণে আমাদের আগে শুধু ফ্লুইড বের হয়েছে, এখানে ফ্লুইডও বের হবে এবং প্লাজমা প্রোটিনও বের হবে এবং ফাইব্রিনোজেনও বের হবে। বের হওয়ার কারণে এই ইডেমাকে আমরা বলছি এক্সুডেটিভ ইডেমা, কারণ এক্সুডেটিভ ইডেমা এই 3টা জিনিস থাকে। তো যার কারণে আমাদের এখানে কিন্তু আরেকটা যে ইনফ্লামেশন সাইন টিউমার কিন্তু পাওয়া গেছে, সোয়েলিং, ঠিক আছে। এবং 4 নম্বরটা আমাদের হলো কি স্ট্যাসিস কিভাবে হচ্ছে, ওই যে ফ্লুইড চলে গেছে, এখন কি হবে, শুধুমাত্র ব্লাড সেলগুলো রয়ে গেছে। তো ব্লাড সেল রয়ে যাওয়ার কারণে কি আমাদের ব্লাড ভেসেলে কি আর যে ফ্লুইড নাই, তাহলে কি ব্লাড তো চলবেই না, তো যার কারণে আমাদের স্ট্যাসিস ডেভেলপ করছে। এই হলো আমাদের ইভেন্ট আর কি, ভাস্কুলার ইভেন্ট। এখন হলো সেলুলার ইভেন্ট আসি। সেলুলার ইভেন্টের ভিতরে আমরা কি বললাম, 2টা স্টেপ আছে, একটা হলো এমিগ্রেশন অফ লিউকোসাইট আর একটা হলো ফ্যাগোসাইটোসিস। তো এমিগ্রেশন অফ লিউকোসাইট প্রথমে আমরা কি বললাম, নর্মালি ব্লাডের যে সেলগুলো ওটা চলে হলো আমাদের মাঝখান দিয়ে, যেহেতু ব্লাডের ভিতর ফ্লুইড নাই, অলরেডি ভাস্কুলার ইভেন্টে চলে গেছে, তাহলে ব্লাডগুলো তখন চলতে পারবে না। তো ব্লাড সেলগুলো কোথায় চলে আসবে, মার্জিনের দিকে চলে আসবে, অর্থাৎ এন্ডোথেলিয়ামের দিকে চলে আসবে। তো ওইটাকে আমরা বলছি কি মার্জিনেশন। তো এখন হলো মার্জিনেশন হইলো, তারপরে কি রোলিং করে ডব্লিউবিসিগুলো কোথায় চলে আসবে, এই যে ইনজুরির জায়গা ওইখানে চলে আসবে, ওইখানে আমাদের অ্যাডেশন হবে। অ্যাডেশন হওয়ার পরে আমাদের ডব্লিউবিসিটা ডায়াবেটিস বা সিকুয়েন্সিং এর মাধ্যমে বের হয়ে আমাদের 5 নম্বরটা লেখা হয়নি, এটাকে বলে কেমোটেক্সিসের মাধ্যমে ওই তোমার হলো ইনজুরিয়াস বা ব্যাকটেরিয়াল এজেন্টকে মারবে। এখন মারবে, এটা কিভাবে মারবে, ফ্যাগোসাইটোসিসের মাধ্যমে মারবে, ওটাই আমরা জানবো। ফ্যাগোসাইটোসিস এটা তো সোজা ফিজিওলজিতে তোমরা পড়ে থাকার কথা। তো ফ্যাগোসাইটোসিসের 3টা স্টেপ, রিকগনিশন, আমাদের মাথায় রাখতে হবে রিকগনিশন অ্যান্ড অ্যাটাচমেন্ট।
2 নম্বর হলো ইনগালফমেন্ট। 3 নম্বর হলো আমাদের কিলিং। আচ্ছা, এখন আসি, প্রথমে হলো রিকগনিশন অ্যান্ড অ্যাটাচমেন্ট। রিকগনিশন অ্যাটাচমেন্ট মাথায় রাখলে হবে, এতে অ্যাটাচমেন্ট। আচ্ছা, হাতের লেখা খুবই খারাপ। এখন প্রথমে কি হবে, ফ্যাগোসাইট। আমাদের ফ্যাগোসাইট কি আছে, তোমার হলো ম্যাক্রোফেজ আছে, নিউট্রোফিল আছে। এইটা হলো আমাদের ওই যে ইনজুরিয়াস পার্টিকেল, ওই যে তোমার ব্যাকটেরিয়া বা ভাইরাস, ওগুলোকে চিনতে হবে। কি বললাম, এইটা ধরো ব্যাকটেরিয়া বা ভাইরাস, তোমার ফ্যাগোসাইট আছে ধরলাম ম্যাক্রোফেজ থেকে এইটাকে আগে চিনতে হবে। ঠিক আছে, চিনবে কিভাবে, এই তোমার হলো পার্টিকেল, ইনজুরিয়াস পার্টিকেলটা কভার হয়ে যাবে কি অপসনিন কি, অপসনিন একটা প্রোটিন, এটা হলো তোমার এই যে ইনজুরিয়াস পার্টিকেল এটাকে কভার করবে। যার কারণে কি হবে, অপসনিনের কারণে এই তোমার ফ্যাগোসাইট কিন্তু ইজিলি চিনতে পারবে, রিকগনাইজ করতে পারবে। কারে রিকগনাইজ করতে পারবে, ওই ইনজুরিয়াস পার্টিকেলটা। কথা বুঝছো, রিকগনাইজ করতে পারলো, যার কারণে অ্যাটাচমেন্ট করলো। অ্যাটাচমেন্ট করবে কিভাবে, এখন অ্যাটাচমেন্ট করবে। ইনগালমেন্ট কিভাবে করবে, ইনগালমেন্ট হলো এই যে ফ্যাগোসাইটের যে সাইটোপ্লাজম আছে, সাইটোপ্লাজমটা তোমার এটাকে কি বলে, সাইটোপ্লাজমটা এক্সটেনশন করবে। এই যে এক্সটেনশন মানে বাড়াই দিবে, সাইটোপ্লাজমটা এক্সটেনশন করে, এই যে ধরো সাইটোপ্লাজম এইভাবে এক্সটেনশন করবে, এটারে নেওয়ার পরে ইনগালফ করে ফেললো। ঠিক আছে, ইনগালফ করে ফেললো, এই জায়গায় ধরো, এই জায়গায় ইনগালফ করে ফেললো। ধরো এটা একটা নিউট্রোফিল, ইনগালফ করে ফেললো। তো ইনগালফ করে ফেললো, ইনগালফমেন্টের কাজ শেষ। তো ইনগালফ যখন করলো, এটাকে বলা হয় ফ্যাগোজোম। কি বললাম, ফ্যাগোজোমের সাথে আবার তোমার লাইসোজোম অ্যাটাচ হবে। কি বললাম, লাইসোজোমটা অ্যাটাচ হবে, এইটাকে বলা হয় ফ্যাগোলাইসোজোম। কি বললাম, ফ্যাগোলাইসোজোম। এখন 3 নম্বরে আসবে হলো কিলিং অ্যান্ড ডিগ্রেডেশন। তো কিলিং কিভাবে হবে, কিলিং হবে আমাদের একটা হচ্ছে অক্সিজেন ডিপেন্ডেন্ট, একটা হলো কি বললাম অক্সিজেন ডিপেন্ডেন্ট, আর একটা হলো তোমার অক্সিজেন ইন্ডিপেন্ডেন্ট। মাথায় রাখতে হবে, অক্সিজেন ডিপেন্ডেন্ট মানে বোঝাই যাচ্ছে এখানে কি করবে, অক্সিজেন ডিপেন্ডেন্ট, অক্সিজেনের মাধ্যমে কাজটা সারবে। ঠিক আছে, ফ্যাগোসাইটোসিসটা সারবে। তো অক্সিজেন আমাদের কি করবে, অক্সিজেন আমরা জানি অক্সিজেন কনজাম্পশন করলে গ্লুকোজ অক্সিডেশনের মাধ্যমে আমাদের রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস তৈরি করবে। কি বললাম, গ্লুকোজ এই অক্সিডেশনের মাধ্যমে আমাদের কি তৈরি করবে, রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস। তো এইখানে আমাদের অক্সিজেন ডিপেন্ডেন্ট মেকানিজমের ভিতর 2টা আছে, আপাতত এগুলো বলবো না, এমপি হ্যালাইট সিস্টেম হাবি যাবি। তো আপাতত মনে রাখো অক্সিজেন ডিপেন্ডেন্ট মেকানিজম আর হলো অক্সিজেন ইন্ডিপেন্ডেন্ট মেকানিজম। তো অক্সিজেন ডিপেন্ডেন্ট মেকানিজমের মাধ্যমে অক্সিজেন রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস তৈরি হবে, ওখানে অক্সুপার অক্সাইড তৈরি হবে, হাবি যাবি অনেক কিছু তৈরি হবে, হাইড্রোজেন পার অক্সাইড তৈরি হবে। এগুলোর মাধ্যমে এক কথায় তোমার ওই যে ইনজুরিয়াস এজেন্টটাকে কিল করে ফেলবে। আর অক্সিজেন ইন্ডিপেন্ডেন্টের ভিতর আছে আমাদের লাইসোজোম, তারপর বিভিন্ন ধরনের এনজাইম। ঠিক আছে, লাইসোজোম, ল্যাক্টোফেরিন ইত্যাদির মাধ্যমে ওই তোমার ইনজুরিয়াস পার্টিকেলকে কিলিং করবে। তারপরে ডিগ্রেডেশন করবে, লাস্টে হলো ডিগ্রেডেশন কি করবে, অ্যাসিড হাইড্রোলাইজের মাধ্যমে একটা এনজাইম যেটা হলো আমাদের লাইসোজোমে থাকে। কি বললাম, লাইসোজোমের ভিতরে থাকে স্টোর হিসেবে, ওটা এমনিতে বের হয় না, কিন্তু যখন ইনজুরিয়াস এই যে ব্যাকটেরিয়াটাকে কিল করার পরে এই অ্যাসিড হাইড্রোলাইজ অ্যাক্টিভেট হবে এবং এইটা এই মাইক্রোবসকে ডিগ্রেড করে দেবে। এই হলো আমাদের ফ্যাগোসাইটোসিসের স্টেপ। সহজ ভাষায় ফ্যাগোসাইটোসিস যেহেতু তোমরা পারো, এর জন্য এটা আর রিভিউ করলাম না। আচ্ছা, আমাদের কিন্তু ইনফ্লামেশন শেষ। অ্যাকুট ইনফ্লামেশনের যেই টপিকগুলো ইম্পর্ট্যান্ট সেগুলো কিন্তু আমাদের শেষ। এখন আমরা যদি বলতে যাই কোনিক ইনফ্লামেশনের ভিতর একদম শর্ট টপিক, যেটা হলো আমাদের কোনিক ইনফ্লামেশনের ভিতর একটাই লাগবে, সেটা হলো গ্রানুলোমা। এবং এটা এত ইম্পর্ট্যান্ট, এটা অনেক জায়গায় লাগবে। এই গ্রানুলোমা যদি বুঝতে পারো, তোমার হলো টাইপ 4 হাইপার সেন্সিটিভিটি, তারপরে তোমার টিউবারকুলোসিস, এই টপিকগুলোতে এগুলো আসবে আর কি, গ্রানুলোমা। তারপরে আর কি আছে, আরও মানে যে জায়গায় থাকবে। আপাতত আমরা চলে আসবো কি গ্রানুলোমা। এটা হলো এখানের ভিতর কোনিক ইনফ্লামেশন ভিতর সব থেকে ইম্পর্ট্যান্ট, মনে রাখতে হবে। কি বললাম, গ্রানুলোমা জিনিসটা কি, এখন আমি বললাম গ্রানুলোমা হলো এটা একটা টাইপ অফ মানে গ্রানুলোমাটাস ইনফ্লামেশন। এটা একটা কোনিক ইনফ্লামেশন, যেটা ক্যারেক্টারাইজড বাই কালেকশন অফ অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজ টি লিম্ফোসাইট এবং অ্যাসোসিয়েটেড নেক্রোসিস। সহজ ভাষায় বলতে গেলে
এখানে অ্যাগ্রিগেশন হবে, কি অ্যাগ্রিগেশন হবে? ম্যাক্রোফেজ, ম্যাক্রোফেজ না, এটাকে বলে অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজ, এপিথেলয়েড এবং কলার অফ লিম্ফোসাইট। এখন কিভাবে হয় জিনিসটা দেখি। আগে শিখবো গ্র্যানুলোমা কয় ধরনের। গ্র্যানুলোমা হলো দুই ধরনের, একটা হলো কি ফরেন বডি গ্র্যানুলোমা, ফরেন বডি গ্র্যানুলোমা, আর একটা হলো ইমিউন গ্র্যানুলোমা, ইমিউন গ্র্যানুলোমা। আচ্ছা, ফরেন বডি গ্র্যানুলোমা কোথায় হতে পারে? ফরেন বডি গ্র্যানুলোমা হলো এক কথায় ফরেন বডি, সুচার, তারপরে টাল্ক, তারপরে তোমার ফাইবার, এগুলো যখন আমাদের বডিতে ঢুকে তো ওইটার পাশে হলো আমাদের গ্র্যানুলোমা হতে পারে। ঠিক আছে, এটাকে বলছে ফরেন বডি গ্র্যানুলোমা। এবং এই ফরেন বডি গ্র্যানুলোমা কিন্তু তোমার উইদাউট মানে টি সেল কোনো মিডিয়েটেড ইমিউন রেসপন্স কাজ করে না, মানে অ্যাবসেন্সেই ফরেন বডি গ্র্যানুলোমা ডাইরেক্টলি আর কি বি সেল মিডিয়েটেড ইমিউন রেসপন্সে কাজ করে। ঠিক আছে, যাই হোক, এটা আপাতত এটা বেশি একটা ইম্পর্ট্যান্ট না। ইম্পর্ট্যান্ট হলো তোমার ইমিউন গ্র্যানুলোমা, এটা বুঝতে হবে। তো প্রথমে হলো কি, প্রথমে আমরা বুঝবো কি, প্রথমে আমাদের এই যে হলো ধরো একটা গ্র্যানুলোমার যে পজিটিভ এজেন্ট হইতে পারে ইনফেকশিয়াস এজেন্ট, অথবা হইতে পারে তোমার ইমিউনোলজিক এজেন্ট। ঠিক আছে, এটা আসছে। তো সর্বপ্রথম আমাদের কে আসবে? অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। এটা হলো অ্যান্টিজেন, কি বললাম? এটা হলো অ্যান্টিজেন, অথবা তোমার যেটা বললো পজিটিভ এজেন্ট। তো প্রথমে আসবে কি? অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। আমরা জানি অ্যান্টিজেনকে প্রেজেন্ট করতে হবে কার কাছে? প্রথমে আসবে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল হিসেবে আসবে ম্যাক্রোফেজ। কি বললাম? ম্যাক্রোফেজ। এখন ম্যাক্রোফেজ কি করে আমাদের? ম্যাক্রোফেজ এই অ্যান্টিজেনকেও মারার ট্রাই করবে। কি বললাম? অ্যান্টিজেনকেও মারার ট্রাই করবে, কারণ এইখানের অ্যান্টিজেনটা হলো সরি এখানে অ্যান্টিজেনটা হলো আনডিগ্রেডেবল, মানে এটা হলো ভাঙবে না। নর্মালি আমাদের কি ছোটো যদি ডিগ্রেডেবল হতো, ম্যাক্রোফেজে এটাকে সরাই ফেলতে পারতো। যেহেতু এটা আনডিগ্রেডেবল একটা প্রোডাক্ট, তো এখানে ম্যাক্রোফেজ এটা কিন্তু কিছু করতে পারবে না। তো ম্যাক্রোফেজ এটারে কি করবে? ইনগালফ করবে। ঠিক আছে, ম্যাক্রোফেজ এই যে পার্টিকেলটারে ইনগালফ করবে, প্রসেস করবে এবং প্রেজেন্ট করবে, প্রসেস করবে, যার কারণে এখানে চলে আসবে এবং প্রেজেন্ট টু দ্য টি লিম্ফোসাইট। কি বললাম? টি লিম্ফোসাইট। এই যে হলো, এটা হলো টি হেল্পার টি লিম্ফোসাইটকে প্রেজেন্ট করবে। হেল্পার টি লিম্ফোসাইটকে এই ম্যাক্রোফেজ কি প্রেজেন্ট করবে? ওই যে আনডিগ্রেডেবল অ্যান্টিজেনটা আছে ওইটাকে কেউ প্রেজেন্ট করবে? হেল্পার টি লিম্ফোসাইট। এখন হেল্পার টি লিম্ফোসাইট আমাদের তিনটা ফ্যাক্টর রিলিজ করবে। একটা হলো ইন্টারলুকিং 2। কি বললাম? ইন্টারলুকিং 2 মাথায় রাখতে হবে, তিনটা ফ্যাক্টর, এটা মনেই রাখতে হবে। ইন্টারফেরন, গামা, আর হলো টিউমার নেক্রোসিস ফ্যাক্টর। সহজ ভাষায় বলতেছি, তিনটা ফ্যাক্টর রিলিজ করবে কে? হেল্পার টি লিম্ফোসাইট। তো ইন্টারলুকিং 2 প্রথমে আসি ইন্টারফেরন গামাটা এই যে আমাদের মনোসাইট আছে, মনোসাইটটাকে বের করে নিয়ে আসবে। মনোসাইটটাকে বের করে নিয়ে আমাদের এটাকে অ্যাক্টিভেট করবে, এবং অ্যাক্টিভেট করার কারণে অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজ কনভার্ট হবে। অ্যাক্টিভেট ম্যাক্রোফেজ এটা হলো এপিথেলয়েড সেল। কি বললাম? এটাকে বলা হয় এপিথেলয়েড সেল। কি বলছি? এপিথেলয়েড সেল। এই এপিথেলয়েড সেলগুলা কে আনবে? ইন্টারফেরন গামা। তো অনেক সময় এপিথেলয়েড সেল কি তোমার হলো একসাথে হয়ে বা অ্যাগ্রিগেশন করে আমাদের মাল্টিনিউক্লিয়েটেড জায়ান্ট সেল ফর্ম করে। তো প্রথমটার কাজ শেষ। ইন্টারলুকিং 2 হলো আমাদের আরও লিম্ফোসাইটকে আনবে। কি বললাম? আরও লিম্ফোসাইটকে আনবে। তো লিম্ফোসাইট ধরো এইখানে আসছে, দেখো আরও লিম্ফোসাইটকে আনলো, ওকে, বুঝতে পারছো? আরও লিম্ফোসাইটকে আনলো। আর টিউমার নেক্রোসিস ফ্যাক্টরটা আনবে হলো আমাদের ফাইব্রোব্লাস্টকে। ব্লাড ভেসেল থেকে কি আনবে? ফাইব্রোব্লাস্টকে আনবে। এই হলো আমাদের গ্র্যানুলোমা। একদম ক্লিয়ার ভাষা, এই হলো আমাদের গ্র্যানুলোমা। তাহলে এখন তুমি নিজেই বলতে পারবা গ্র্যানুলোমা কীভাবে। এই মেকানিজমটা ভেরি ইম্পর্ট্যান্ট। একটা অ্যান্টিজেন আসলো, এটা অবশ্যই আনডিগ্রেডেবল হতে হবে। প্রথমে আমাদের ম্যাক্রোফেজ গেল, ম্যাক্রোফেজ ওইটাকে ইনগালফ করলো। যেহেতু ম্যাক্রোফেজ ওইটাকে ভাঙতে পারবে না, কারণ এটা আনডিগ্রেডেবল, তো ম্যাক্রোফেজ এটা প্রেজেন্ট করলো কোথায়? হেল্পার টি লিম্ফোসাইটকে। তো হেল্পার টি লিম্ফোসাইট এটাকে দেখা কি রিলিজ করবে? তিনটা ফ্যাক্টর রিলিজ করবে। একটা হলো ইন্টারলুকিং 2, ইন্টারফেরন গামা, টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফা। তো ইন্টারফেরন গামা আমাদের ব্লাড ভেসেলে মনোসাইটটাকে আমাদের সার্কুলেশন থেকে বের করে যখন এটা টিস্যুতে আসে, আমরা জানি কি এটা ম্যাক্রোফেজে কনভার্ট হয়। তো ম্যাক্রোফেজকে অ্যাক্টিভেট করলো, এই ম্যাক্রোফেজ অ্যাক্টিভেটটাকে বলা হয় এপিথেলয়েড সেল। কি বললাম? এপিথেলয়েড সেল।
এপিথেলার সেল বলা হয় যে এইগুলারে, এপিথেলার সেল। আচ্ছা, তারপর হলো কি ইন্টারলুকিন 2, যেটা আমাদের আরও লিম্ফোসাইটকে আনবে, যেটা আমাদের ওই যে এপিথেলার সেল ওর সারাউন্ডিংয়ে যেয়ে জমা হবে, এই যে লিম্ফোসাইট। তাহলে লিম্ফোসাইট। আর হলো কি টিউমার নেক্রোসিস ফ্যাক্টর, টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফা লেখা হয় নাই। তো টিউমার নেক্রোসিস ফ্যাক্টর হলো আমরা ফাইব্রোব্লাস্ট আনবে, এটা আবার সারাউন্ডিংয়ে কাভারিং করবে। এই হলো তোমার একটা গ্রানুলোমা, ঠিক আছে। এখন টিউবারকুলোসিসে আমাদের হলো এই ভিতরের দিকে ক্যাজিয়েশন হয়, ক্যাজিয়াস নেক্রোসিস পড়াইছি, ওই ক্যাজিয়েশন হয়, এটাই হলো টিউবারকুলোসিস হয়, ঠিক আছে। তো ক্যাজিয়েটিক নেক্রোসিস পাওয়া যায় অনেক সময় টিউবারকুলোসিসে, এটা ওই যে আমরা এক্সাম্পলে পড়ছিলাম, মনে আছে। তো এই হলো আমাদের অ্যাকুট ইনফ্লামেশন, ক্রনিক ইনফ্লামেশন মোটামুটি চলে আসে। এখন আমরা চলে যাব হেমোডাইনামিক্স। হেমোডাইনামিক্স আমাদের কিন্তু লাস্ট টপিক মোটামুটি বলতে গেলে। তো আমরা নিওপ্লাসিয়া পড়াবো না, সরি এর আগে আরেকটা টপিক বাদ গেছে, সেটা হলো ইনফ্লামেশন। আচ্ছা, রিপেয়ার অ্যান্ড হিলিং। আচ্ছা, সহজ ভাষায় বলে দেই রিপেয়ার অ্যান্ড হিলিং। আচ্ছা, রিপেয়ার হিলিং কি? এই যে ধরো একটা এপিথেলিয়াম, ঠিক আছে, লাইনিং কি থাকে, যে কোনো আমাদের সেলুলার লাইনিং কি থাকে, এপিথেলিয়াম, ঠিক আছে। আগে বলি রিপেয়ার আর হিলিং বলতে কি বোঝায়। রিপেয়ার হলো একটা টিস্যু, এটা যদি তার নর্মাল যে আর্কিটেকচার এবং যে ফাংশন একটা ইনজুরির পর যদি আবার রিস্টোর করতে পারে, সেই ক্ষেত্রে এটাকে আমরা রিপেয়ার বলবো। তো রিপেয়ারটা আমাদের দুইভাবে, একটা হলো কি রিজেনারেশন, আর একটা হলো কি স্কেয়ারিং। স্কেয়ারিং। আর রিজেনারেশন জিনিসটা কি? রিজেনারেশন হলো এই যে আমাদের এপিথেলিয়ামে আমাদের কি হবে, নর্মাল সেলগুলো থাকে, নর্মাল সেল। এখন এপিথেলিয়ামগুলো যদি এই যে এপিথেলিয়ামে যদি কাট হয়, ঠিক আছে, এপিথেলিয়ামে যদি কাট হয়, তো এই ক্ষেত্রে আমাদের এইটা কিন্তু রিজেনারেশনের মাধ্যমে আবার পরিপূর্ণ নর্মাল অবস্থায় ফিরে আসতে পারবে। এখন ইনজুরিটা যদি অনেক বেশি, কি বললাম, ইনজুরিটা যদি অনেক বেশি ডিপ হয়, সেই ক্ষেত্রে কিন্তু আর রিজেনারেশনের মাধ্যমে নর্মাল সেলে আনা সম্ভব না। সেই ক্ষেত্রে আমাদের এই যে বড় ইনজুরির কারণে এখানে কানেকটিভ টিস্যু ডিপোজিশন হবে এই জায়গাটা ফুলফিল করার জন্য, বুঝতে পারছো? এই জায়গাটা ফুলফিল করার জন্য এই ইনজুরি মানে এই হিলিংটাকে বলা হয় স্কেয়ারিং বা ফাইব্রোসিস যেটাকে বলা হয়। যাই হোক, এইটা মাথায় রাখলেই হবে। হিলিংয়ের ক্ষেত্রে ওরকম আহামরি কিছু আসে না তোমার, এর জন্যই স্লাইডে আমি রাখি নাই। কিন্তু ওই আরেকটা টপিক আছে, যদি ইম্পর্টেন্ট থাক, ওটা মানে কমপ্লিকেশন, ওটা বোঝার কিছু নাই। ওকে, আমরা চলে আসি কি হেমোডাইনামিক্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। আবারও হেমোডাইনামিক্সের ভিতর আমাদের ইম্পর্টেন্ট টপিকের ভিতর আছে ইডেমা। আচ্ছা, ইডিমা বুঝতে হবে। ইডিমার ভিতর, আচ্ছা ইডিমা এই জায়গায় না, আচ্ছা ওকে। তো ইডিমা, এখন আমরা ইডিমাতে চলে আসি। দেখো, ইডিমা হলো, আগে আমি যদি বুঝাই, এই যে হলো একটা ব্লাড ভেসেলস। ইডিমা পড়ার আগে আমরা নর্মাল বুঝি। নর্মালি হলো ব্লাডে কি থাকে, ফ্লুইড থাকে এবং ব্লাড সেল থাকে। তো বলছি কি, এই ফ্লুইড যদি নর্মালি বের হয়ে এই বাইরে কি থাকে, ব্লাড ভেসেল বলে অবশ্যই টিস্যু থাকবে, টিস্যুতে জমা হয় ফ্লুইডটা। তাহলে এটাকে বলছি আমরা ইডেমা। কি বললাম? এটাকে বলছি আমরা ইডেমা। আর ইফিউশন কি? কনফিউজ হয় অনেক সময়। ইফিউশন হলো বডি ক্যাভিটিতে, কি বললাম, বডি ক্যাভিটিতে যদি ফ্লুইড জমে ওটাকে বলি ইফিউশন। আর যদি পুরো সারা বডিতে ইডেমা হয় ওটাকে বলি অ্যানাসাকা। ক্লিয়ার? ওকে। এখন আসো ইডিমাটা কীভাবে হয়। ইডিমা বোঝার জন্য এটাকে কি ল বলে, মেবি স্টার্লিং ল। আচ্ছা, স্টার্লিং ল। এটা হলো একটা ক্যাপিলারিতে কি থাকে, আর্টেরিয়াল লিড থাকে আর থাকে ভেনাসিড, ঠিক আছে। আচ্ছা, আমাদের তোমার হলো এই যে ফ্লুইডের আমাদের দুইটা প্রেশার থাকে, একটা হলো হাইড্রোস্ট্যাটিক প্রেশার আর একটা হলো কি অঙ্কোটিক প্রেশার। সেম এই পাশেও থাকবে ভেনাসিডও অঙ্কোটিক প্রেশার, ঠিক আছে। এইখানে তোমার হলো অজমোটিক প্রেশারটা 28 মিলিমিটার থাকবে। দুই জায়গায় 28 মিলিমিটার থাকবে। কি বললাম? দুই জায়গায় 28 মিলিমিটার থাকবে। আর এখানে হাইড্রোস্ট্যাটিক প্রেশারটা তোমার 41 মিলিমিটার। আচ্ছা, এখন আরেকটা কথা বলে নিই। হাইড্রোস্ট্যাটিক প্রেশার হলো আউটওয়ার্ড প্রেশার,
কি বললাম, হাইড্রোস্ট্যাটিক প্রেশারটা হলো আউটওয়ার্ড, মানে বাইরের দিকের প্রেশার, আর অজমোটিক প্রেশারটা হলো ইনওয়ার্ড। ঠিক আছে, তো এইখানে আমরা যদি নেট প্রেশারটা করি, ক্যালকুলেট করি, এখানে আসবে কি 13 মিলিমিটার। এখানে কি 13 মিলিমিটারটা কি বেশি আছে, হাইড্রোস্ট্যাটিক প্রেশার। সহজ ভাষায় বুঝাচ্ছি, এখানে দেখো এই অর্গানটা, ঠিক আছে, 13 মিলিমিটার আছে। আবার সরি, তো কি বলতেছিলাম, আমাদের এইখানে আউটওয়ার্ড প্রেশারটা কি বললাম বেশি, কারণ হাইড্রোস্ট্যাটিক প্রেশার বেশি, 41 মিটার নিয়ে একটু প্রেশার আসছে 13 মিলিমিটার। তো এই ক্ষেত্রে আমাদের ফ্লুইডটা কিন্তু এখান থেকে বের হয়ে যাবে। কি বললাম, ফ্লুইডটা আমাদের এখান থেকে বের হয়ে যাবে। ফ্লুইডটা বের হয়ে গেল, এই যে অর্গানে ঢুকলো, অর্গানে ঢুকলো, অর্গানে ঢুকলো, অর্গানে ঢুকলো, অর্গান থেকে আবার তো বের হবে, বের হয়ে তো আবার ক্যাপিলারিতে আসবে, তাই না? তো কীভাবে আসবে, কেন আসবে সেটা আমরা বলতেছি। তো হাইড্রোস্ট্যাটিক প্রেশার এখানে আমাদের হলো থাকবে কত থাকবে, 15 মিলিমিটার। ঠিক আছে, হাইড্রোস্ট্যাটিক 15 মিলিমিটার প্রেশার, এখানেও কিন্তু 13 আসছে নেটওয়ার্ক প্রেশার, কিন্তু এইখানে দেখা যাচ্ছে কি তোমার হলো অঙ্কোটিক প্রেশার আছে। অঙ্কোটিক প্রেশার আমরা দেখলাম কি ইনওয়ার্ড প্রেশার। তো ইনওয়ার্ড প্রেশার মানে কি ফ্লুইডটা ভিতরে ঢুকবে। তো নর্মাল মেকানিজম বুঝছো, স্টার্লিং লটা কীভাবে কাজ করে, প্রথমে ফ্লুইডটা বের হয়, তো ফ্লুইডটা বের হয়ে আমরা জানি কি অক্সিজেন ঢোকার পর আমাদের কি হয়, ডিঅক্সিজেনেশন হয়ে যায়। ডিঅক্সিজেনেশনের কারণে আবার কেন ফ্লুইডটা ব্যাক আসতেছে, এই ইনওয়ার্ড প্রেশারের কারণে। এটা হলো আমাদের নর্মাল মেকানিজম। এবং যদিও কিছু ফ্লুইড যদি বাইরে থেকে যায় কোনো সময়, সেই ক্ষেত্রে আমাদের এই লিমফেটিক ফ্লোর মাধ্যমে এটা কিন্তু চলে আসে, লিমফেটিক ফ্লোর মাধ্যমে চলে আসে। এখন আমার চিন্তা করতে হবে কোন কারণে ইডিমা হইতে পারে। এখন দেখো কোন কারণে ইডিমা হইতে পারে, যদি হাইড্রোস্ট্যাটিক প্রেশার অনেক বেশি বেড়ে যায়, কারণ এখানে অনেক বেশি ফ্লুইড বের হয়ে যাবে, অনেক বেশি ফ্লুইড বের হয়ে যাবে যদি হাইড্রোস্ট্যাটিক প্রেশার বেড়ে যায় অনেক বেশি ফ্লুইড বের হয়ে যাবে, যার কারণে কিন্তু ইডিমা হবে। আবার কি কারণে ইডিমা হইতে পারে, যদি তোমার হলো কি বলে এটাকে, সরি অজমোটিক প্রেশার। ঠিক আছে, কি বললাম, অজমোটিক প্রেশার। তো প্লাজমা অজমোটিক প্রেশার যদি কমে যায়, তো আমরা জানি কি অজমোটিক প্রেশার হলো ফ্লুইড ধরে রাখার ক্ষমতা ক্যাপিলারির ভিতর। এখন অজমোটিক প্রেশার যদি কম হয়, সেই ক্ষেত্রে কি হবে, ফ্লুইডটা ধরে রাখতে পারবে না, সেই ক্ষেত্রে কি হবে, ফ্লুইডটা আবার বের হয়ে যাবে। কথা ক্লিয়ার? অজমোটিক প্রেশারের ক্ষমতা হলো ফ্লুইডটা ধরে রাখা, অর্থাৎ মেইনলি প্রোটিনটাকে ধরে রাখা, প্রোটিন। ঠিক আছে, এখন উনি যদি ধরে না রাখতে পারে, সে করবে, বাইর করে দেবে ফ্লুইডটাকে, তাই না? ফ্লুইডটাকে বাইর করে দিবে। তো সেই ক্ষেত্রেও কিন্তু আবার ইডেমা ডেভেলপ করবে। বুঝছো জিনিসটা, ইডেমা ডেভেলপ করবে। আচ্ছা, 3 নম্বর মেকানিজম যেরকম লিমফেটিক, এই লিমফেটিক ফ্লো যদি অবস্ট্রাকশন হয়, অবস্ট্রাকশন হইতে পারে কি নিওপ্লাসিয়া, তারপর ইনফ্লামেটরি কোনো কারণে যদি অবস্ট্রাকশন হয়, তাহলেও কিন্তু ওই যে এক্সট্রা ফ্লুইডটা এটা কিন্তু আর ভিতরে আসতে পারবে না, যার কারণে বাইরে থাকবে, ইডেমা তৈরি করবে। এই হলো 3টা ইডেমার কার্স। এছাড়া সোডিয়াম রিটেনশন, সোডিয়াম কি করে আমাদের ফ্লুইড অ্যাবজর্ব করে, আর এছাড়া ইনফ্লামেশনের কারণে ইডেমা হতে পারে। তো ইডেমার মেকানিজম মোটামুটি বোঝা গেল। তো প্রথম মেকানিজম আমরা যদি বলি, 1 নম্বর হলো কি ইনক্রিজড তোমার হলো হাইড্রোস্ট্যাটিক প্রেশার, ইনক্রিজ হাইড্রোস্ট্যাটিক প্রেশার। বুঝতে পারছো, ইনক্রিজ হাইড্রোস্ট্যাটিক প্রেশার। তো হাইড্রোস্ট্যাটিক প্রেশার কোথায় কখন বেড়ে যাবে, যদি আমি একটা এক্সাম্পল দিই, ধরো কনজেস্টিভ কার্ডিয়াক ফেলার, কনজেস্টিভ কার্ডিয়াক ফেলার। তো কনজেস্টিভ কার্ডিয়াক ফেলারে কী হবে, হার্টে অনেক বেশি ফ্লুইড, ঠিক আছে, হার্টে অনেক বেশি ফ্লুইড, হার্ট কি পাম্প করতে পারতেছে না। তো ফ্লুইডগুলো, এটা ধরো রাইট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট অ্যাট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল, এই ফ্লুইড অনেক বেশি, ফ্লুইড বেশি থাকার কারণে কি হবে, ক্যাপিলারিতে ব্যাক, মানে তোমার ভেনাস বা যেটাই বলো ভেইনে ব্যাক করবে। তো ভেইনে ব্যাক করলে এখানে কি হবে, ভেনাস ব্যাক করছে, তাহলে ফ্লুইডকে এখানে বেড়ে গেছে, ফ্লুইড বেড়ে যাওয়ার কারণে এই ক্যাপিলারি থেকে ফ্লুইডগুলো বের হয়ে টিস্যু স্পেসে চলে যাবে, যার কারণে ইডেমা হবে। কীভাবে হয় দেখছো জিনিসটা? তাহলে রাইট তোমার কনজেস্টিভ কার্ডিয়াক ফেলারে আমাদের কি ইনকেস হাইড্রোস্ট্যাটিক প্রেশার বেড়ে যায়, কারণ হাইড্রোস্ট্যাটিক প্রেশার বাড়া মানে কি ফ্লুইড বেশি, এটা মাথায় রাখবো, ফ্লুইড বেশি হলেই হাইড্রোস্ট্যাটিক প্রেশার বেশি হয়। এখানে দেখলাম কনজেস্টিভ কার্ডিয়াক ফ্লুইড বেশি হয়ে গেল ক্যাপিলারিতে, তো যার কারণে আমাদের এখানে কিন্তু হাইড্রোস্ট্যাটিক প্রেশার বেড়ে গেছে, যার কারণে ইডেমা হয়েছে। 2 নম্বর কি বললাম, রিডিউস প্লাজমা অজমোটিক প্রেশার, প্লাজমা অজমোটিক প্রেশার। কারণ আমরা জানি কি অজমোটিক প্রেশার মেনটেন করা হলো প্রোটিন, ঠিক আছে, প্লাজমেটিক প্রেশার মেনটেন করা হলো প্রোটিন। তো প্রোটিন কমে গেলে অজমোটিক প্রেশার কমে যাবে। আমি বলছি প্রোটিন কমে গেলে অজমোটিক প্রেশার, প্রোটিন কমে যাবে, এরকম একটা কজ কি তুমি বলো, নেফ্রোটিক সিনড্রোম আছে,
তারপরে তোমার লিভার সিরোসিস, কারণ লিভার কি প্রোটিন তৈরি করে, তো এই কারণে হলো তোমার ইডিমা ডেভেলপ করতে পারে। 3 নম্বর কি বললাম, লিমফ্যাটিক অবস্ট্রাকশন, যেটা হয় নিউপ্লাসিয়ার কারণে অবস্ট্রাক্ট করতে পারে, ইনফ্ল্যামেটরির কারণে অবস্ট্রাক্ট করতে পারে। 4 নম্বর বললাম কি সোডিয়াম রিটেনশন, এটা সবাই জানো, সোডিয়াম রিটেনশন কারণে কিভাবে ফ্লুইড অ্যাবজর্ব হয়। তো এই কয়েকটা কারণে ইডিমা হয়। তো এটা আসলে কি মুখস্থ করার কিছু জিনিস? মুখস্থর কোনো জিনিস না, সবই হলো বোঝার জিনিস, বুঝতে হবে। আচ্ছা, ইডিমা হলো, এখন আসি থ্রোম্বোসিস আর হলো ইম্বোলিজম, ইম্পর্ট্যান্ট টপিক, থ্রোম্বোসিস আর ইম্বোলিজম। আচ্ছা, এর আগে মেকানিজম অফ, আর একটা টপিক পড়ানো দরকার, সেটা হলো মেকানিজম অফ অ্যাসাইডস ইন লিভার সিরোসিস। কি বললাম? মেকানিজম অফ অ্যাসাইডস ইন লিভার সিরোসিস। নর্মালি লিভারের যে স্ট্রাকচার, একটা লিভার, ঠিক আছে, লিভারের ভিতর কি থাকে এগুলারে কি বলে বলো? লিভারের কি স্ট্রাকচারটা কি, এটা কি জানা ছিল? হেক্সাগোনাল, এটাকে বলে হেক্সাগোনাল স্ট্রাকচারাল ইউনিট, নামটা কি সে খেয়াল নাই, যাই হোক। তো এইখানে হলো কি থাকে, এই যে যে স্ট্রাকচারাল ইউনিট, এটা অনেকটা এরকম দেখতে না, এই যে হলো হেপাটোসাইট থাকবে, ঠিক আছে, হেপাটোসাইট, এই যে হলো হেপাটোসাইট, এইভাবে থাকে হেপাটোসাইট। তো হেপাটোসাইটের যে হেপাটোসাইট, এর ভিতরে কি থাকবে? ক্যাপিলারি থাকবে। এই ক্যাপিলারিটাকে বলা হয় সাইনোসয়েড। কি বললাম? এই ক্যাপিলারিটাকে বলা হয় সাইনোসয়েড, সাইনোসয়েড ক্যাপিলারি। আর এই জায়গায় থাকে হলো, এই জায়গায় থাকে হলো পোর্টাল ট্রায়াড। কি বললাম? পোর্টাল ট্রায়াড। তারপরে তোমার বাইল ডাক্ট, আর হলো হেপাটিক ভেইন, আর এই জায়গায় থাকে হলো সেন্ট্রাল ভেইন। কি বললাম? সেন্ট্রাল ভেইন। এটা নম্বরের একটা লিভারের স্ট্রাকচার মাথায় রাখতে হবে, কারণ আমরা হলো মেকানিজম অফ অ্যাসাইডস ইন লিভার সিরোসিস। আচ্ছা, এখন চিন্তা করো লিভার সিরোসিস হয়েছে, কি বললাম? লিভার সিরোসিস, সিরোসিস জিনিসটা বুঝতে হবে। সিরোসিস হলো তোমার এক কথায় লিভারটা ফাইব্রোসিস হয়ে যায়, লিভার যে স্ট্রাকচার থাকে ওইটা হলো তোমার ডিসরাপ্ট হয়ে যায়, যার কারণে ফাইব্রোসিস এবং রিজেনারেটিভ নোডুল ফর্ম করবে। এক কথা মনে রাখো, ফাইব্রোসিস হয়ে যাবে। তো এখন ফাইব্রোসিস হইলো তোমার এই যে যে সাইনোসয়েড বললাম, এই সাইনোসয়েডের যে ক্যাপিলারি, ক্যাপিলারিটা তোমার হাইপার টেনশন ডেভেলপ করে, যেহেতু এই পাশে চাপ দিবে, যেহেতু লিভার সিরোসিস হয়ে গেছে, ফাইব্রোসিস হয়ে গেছে না, তো এই পাশ থেকে চাপ দিবে, যার কারণে এখানে হাইপার টেনশন ডেভেলপ করবে, যার কারণে এই যে যে ফ্লুইড আছে সাইনোসয়েডে, এই ফ্লুইডগুলো কী হবে? তোমার ফ্লুইডগুলো বের হয়ে যাবে, ফ্লুইডগুলো বের হয়ে যাবে। আচ্ছা, আমি এখানে যদি আনি জিনিসটা, ওই জিনিসটাই, এই জিনিসটা এখানে আনি, এই যে হলো হেপাটোসাইড, এই যে হলো সাইনোসয়েড, এই যে সাইনোসয়েড, সাইনোসয়েড কি বললাম? হাইপার টেনশন ডেভেলপ করছে। আর হলো এইটাকে বলা হয় স্পেস অফ ডিসে। কি বললাম? স্পেস অফ ডিসে, এই জায়গাটা, এই যে হলো তোমার হেপাটোসাইড আর সাইনোসয়েডের ফাঁকা জায়গাটাকে বলে স্পেস অফ ডিসে। তো আমি কি বললাম? সাইনোসয়েডে হাইপার টেনশন ডেভেলপ করছে, যার কারণে ফ্লুইডগুলো বের হয়ে যাবে। কি বললাম? ফ্লুইডটা ড্রাইভিং আউট করবে। ড্রাইভিং আউট করবে কোথায়? এই যে ছবিতে স্পেস অফ ডিসে। তো এই স্পেস অফ ডিসিতে আমাদের যেহেতু ফ্লুইডগুলো বের হওয়ার জন্য আমাদের হেপাটিক লিম্ফ থাকে কিছু, হেপাটিক লিম্ফ দিয়ে এই ফ্লুইডটা যত সম্ভব রিমুভ করার চেষ্টা করবে। কি বললাম? যত সম্ভব রিমুভ করার চেষ্টা করবে। যদি অনেক বেশি ফ্লুইড থাকে, কি বললাম? যদি অনেক বেশি ফ্লুইড থাকে, সেই ক্ষেত্রে আর হেপাটিক লিম্ফ কী করবে? এক্সেস অ্যামাউন্ট লিম্ফটাকে রিমুভ করতে পারবে না। এই এক্সেস অ্যামাউন্টটা লিম্ফটা কোথায় জমা হবে? পেরিটোনিয়াল ক্যাভিটিতে জমা হবে, পেরিটোনিয়াল ক্যাভিটিতে জমা হবে, যার কারণে অ্যাসাইডস ডেভেলপ করবে। তো প্রথম মেকানিজম কি বললাম? সাইনোসয়েডাল হাইপারটেনশন। কি বললাম? সাইনোসয়েডাল হাইপারটেনশন। আমরা কি পড়তেছি? মেকানিজম অফ, এটা রিটেনে বারবার আসে, মেকানিজম অফ অ্যাসাইডস ইন লিভার সিরোসিস। সব থেকে মজার ব্যাপার, এটা আমাদের পফেও আসছে, আমি মেকানিজম অফ লিভার সিরোসিস লিখে ফেলছি, অ্যাসাইডস দেখি নাই, লিভার সিরোসিস লিখে ফেলছি। মানে কি কপাল, কি বলবো আর, 2 মার্ক গন আমার, ঠিক আছে। 2 নম্বরে কি হবে? এই যে যে তোমার হেপাটিক লিম্ফ, যে এটা নর্মালি আর কি তোমার লিভারে ফলো হয়, নর্মালি 1 লিটার করে ফলো হয়, কিন্তু যখন লিভার সিরোসিস হয় এটা হলো তোমার 20 লিটার করে ফলো হয়। কি বললাম? 20 লিটার মতো করে ফলো হয়, যার কারণে এই এক্সেস মানে যে বললাম হেপাটিক লিম্ফ,
নর্মালি 1 লিটার হয়, এক্সেস হচ্ছে কত 19 লিটার বেশি। তো এই 19 লিটার লিম্ফটা কিন্তু পেরিটোনিয়াল ক্যাভিটিতে জমবে, এই ক্ষেত্রেও অ্যাসাইজ ডেভেলপ করতে পারে। তাহলে 2 নম্বরটা কি বললাম, পার্কুলেশন অফ হেপাটিক লিম্ফ ইন পেরিটোনিয়াল ক্যাভিটি। ঠিক আছে, পেরিটোনিয়াল ক্যাভিটিতে কিন্তু পার্কুলেশন করবে এবং অ্যাসাইজ ডেভেলপ করবে। 3 নম্বর কজ আছে ইন্টেস্টিনাল ফ্লুইড লিকেজ। আচ্ছা, এটা কিভাবে হয়? নর্মালি আমরা একটু আগে দেখলাম, চিত্রতে চলে আসি, এই যে পোর্টাল, নর্মালি এই যে লিভার যে স্ট্রাকচার, এখানে পোর্টাল হাইপারটেনশন ডেভেলপ করে, কি বললাম, পোর্টাল হাইপারটেনশন ডেভেলপ করে, যার কারণে এইখানে কিন্তু কি হবে, পারফিউশন এখান দিয়ে চাপ দিতেছে লিভার থেকে, লিভারের সাথে রিলেশন আছে না তোমার হলো পোর্টাল ভেইন দিয়ে তোমার হলো ইন্টেস্টাইনের। তো ওইখানে কিন্তু ইন্টেস্টাইনে এখানে লিভারটা মানে চাপ দিতেছে, চাপ দেওয়ার কারণে মানে কি হচ্ছে, পোর্টাল হাইপারটেনশন হচ্ছে। এর কারণে কি হবে, ইন্টেস্টাইনালের যে ক্যাপিলারি কিন্তু প্রেশার বেড়ে যাবে, যার কারণে ক্যাপিলারি থেকে ফ্লুইড লিকেজ হবে। ঠিক আছে, ক্যাপিলারি থেকে ফ্লুইড লিকেজ হয়ে অ্যাসাইডস ডেভেলপ করবে। 4 নম্বর হলো সেকেন্ডারি হাইপারঅ্যালডোস্টেরিনিজম। ঠিক আছে। 5 নম্বর হলো হাইপোঅ্যালবুমিনিমিয়া। আচ্ছা, এটা তো বলার কিছু নাই, হাইপোঅ্যালবুমিনিয়া কেন হচ্ছে, কারণ লিভার সিরোসিস হয়েছে। লিভার কি তার নর্মাল যে প্রোটিন ওটা তৈরি করতে পারছে না, তো নর্মাল প্রোটিন তৈরি করতে না হলে কি হবে, অ্যালবুমিন, প্রোটিনের ভিতরে আছে কি অ্যালবুমিনও তৈরি করতে পারছে না, যার কারণে অ্যালবুমিনের পরিমাণ কমে যাবে। আর অ্যালবুমিনের পরিমাণ কমে গেলে কি হবে, তোমার হলো ওই যে আমি বলছিলাম কি প্রোটিন কম মানে তোমার হলো ফ্লুইড তোমার ধরে রাখতে পারবে না এই ক্যাপিলারির ভিতর, যার কারণে ফ্লুইড বের হয়ে যাবে, আলটিমেটলি ইডেমা তৈরি করবে। আর সেকেন্ডারি হাইপার অ্যালডোস্টেরিনিজম, অ্যালডোস্টেরন বাড়লে কি হয়, অ্যালডোস্টেরন বাড়লে আমাদের কি হয় এটা আমরা জানি, ইনক্রিজ সোডিয়াম অ্যান্ড ওয়াটার রিঅ্যাবজর্পশন বাড়াই দেয়, সোডিয়াম অ্যান্ড ওয়াটার রিঅ্যাবজর্পশন, এবং আলটিমেটলি এটা কি করবে, অ্যাসাইডস ডেভেলপ করতে হেল্প করবে। আচ্ছা, এই হলো আমাদের মেকানিজম অফ অ্যাসাইডস ইন লিভার সিরোসিস। আচ্ছা, তারপর আমরা চলে আসবো থ্রোম্বোসিস। এটা আমাদের মানে বুঝতে সবসময় কষ্ট হয়, জিনিসটা অনেক সময় আছে এক লাইনে শুনতে চাই ম্যাডাম, আমরা ওইটাই বলতে পারি না পরীক্ষার সময়, তো ভেরি ভেরি স্যাড জিনিসটা। তো থ্রোম্বোসিস আর হলো কি বললাম, ইম্বোলিজম। দেখো চিত্রের মাধ্যমে একদম ইজিলি বোঝানো যাবে। নর্মালি আমাদের কি হয়, আমাদের মেকানিজম, এই যে একটা ব্লাড ক্যাপিলারি, এখানে কাট হইলে আমাদের নর্মালি কী হবে, প্লেটলেট এখানে জমা হবে, তারপর আদার যে ক্লোটিং ফ্যাক্টর এগুলো জমা হয়ে আমাদের হলো এই কাটটাকে বন্ধ করে দেবে। ঠিক আছে, এটাকে বলা হয় কি হিমোস্টেসিস। কিন্তু যদি আমাদের কিচ্ছু হয় নাই, ঠিক আছে, মানে এই যে ব্লাড ভেসেলের এই যে ইগুলা এন্ডোথেলিয়ামে কিচ্ছু হয় নাই, কিন্তু এই ভিতরের দিকে যদি ইনজুরি হয়, বললাম ভিতরের দিকে, যেমন সাবএন্ডোথেলিয়ামের দিকে যদি ভিতরের দিকে ইনজুরি হয়, অর্থাৎ ব্লাড ভেসেলের ভিতরে, ব্লাড ভেসেলে ইনট্যাক আছে, পুরো ব্লাড ভেসেলটা ইনট্যাক, এখানে তো কাট হয়েছিল, এখানে ভেসেল ইনট্যাক, কিন্তু ভিতরের দিকে ইনজুরি হওয়ার কারণে যদি থ্রোম্বোসিস অর্থাৎ ক্লোট ফর্ম করে, যেটাই বলি ক্লোট ফর্ম করে, এটাকে আমরা বলছি থ্রোম্বোসিস। আর এই থ্রোম্বোসিসটা যখন মানে ডিট্যাচ যদি হয়ে ব্লাড ভেসেলের চলাচল করে, এটাকে বলছি ইম্বোলিজম। 3টা জিনিস আমরা ক্লিয়ার হয়েছি কিনা, ঠিক আছে, এই হলো ক্লিয়ার। এখন আসো থ্রোম্বোসিস কিভাবে ফর্মড হয়। কি বললাম, থ্রোম্বোসিস আর ওই যে থ্রোম্বোসিস, এটা একটা ট্রায়াড আছে, এটাকে বলা হয় কি ভার্চুয়াস ট্রায়াড। ঠিক আছে, তো ভার্চুয়াস ট্রায়াডে 3টা জিনিস, ট্রায়াড বলতে 3টা জিনিস। প্রথমে হলো কি এন্ডোথেলিয়াল ইনজুরি, 2 নম্বরটা আছে হলো কি স্ট্যাসিস অর টার্বুলেন্ট ব্লাড ফ্লো, আর 3 নম্বর হলো কি হাইপারকোয়াগুলেবিলিটি। আচ্ছা, ইজি করে দিচ্ছি। তো প্রথমে কি এন্ডোথেলিয়াল ইনজুরি, যেটা আমরা বললাম এন্ডোথেলিয়াল ইনজুরি, এই জায়গায় এন্ডোথেলিয়াল একটা ব্লাড ভেসেল ভিতর এন্ডোথেলিয়াল ইনজুরি হয়েছে, কি জন্য হতে পারে, হয়তো সমস্যা আছে মায়োকার্ডিয়াল ইনফেকশন, অথবা হাইপারটেনশন আছে, অথবা ডিসলিপিডিমিয়া আছে, এখানে ইনজুরি করতে পারে স্মোকিং এর কারণে ইনজুরি করতে পারে। তো এন্ডোথেলিয়াল ইনজুরি হইল, কি বললাম, এন্ডোথেলিয়াল ইনজুরিটা
হইল, ইনজুরি হইল। এখন এন্ডোথেলিয়াম ইনজুরি হওয়ার পরে কি হবে? এই এন্ডোথেলিয়ামের নিচে আছে কি সাব এন্ডোথেলিয়াম, কি বললাম সাব এন্ডোথেলিয়াম। এই সাব এন্ডোথেলিয়ামে আছে এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স। এই সাব এন্ডোথেলিয়াম এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স যখন হবে, এক্সট্রাসেলুলার এক্সপোজার আসবে, তখনই কিন্তু প্লেটলেট অ্যাক্টিভেট হয়ে যাবে। প্লেটলেট অ্যাক্টিভেট হইলো, প্লেটলেট অ্যাক্টিভেট হয়ে কি করবে? এখানে এসে অ্যাটাচ করবে। কি করবে? এখানে এসে অ্যাটাচ করবে। এছাড়া যেই নর্মাল এন্ডোথেলিয়ামের যে ফাংশনগুলো ছিল, পোস্টার সাইক্লিন রিলিজ, তারপর প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর, এগুলো কিন্তু ডিপ্লেট হয়ে যাবে। এগুলোর কাজ কি? পোস্টার সাইক্লিন হলো নর্মালি প্লেটলেটকে অ্যাগ্রিগেট বন্ধ করে। তো এখন যেহেতু পোস্টার সাইক্লিন নাই, তাহলে প্লেটলেট অ্যাগ্রিগেট আরও বেশি হবে। প্লাজমিনোজেনের কাজ কি ছিল? এটা হলো ফাইব্রিনোলাইসিস করে। এই যে ক্লোটটা, এই ক্লোটটাকে সরাই ফেলে। কিন্তু এখানে প্লাজমিনোজেন অ্যাক্টিভেটরটাও ডিপ্লেট হয়ে যাবে, যার কারণে এই ক্লোটকে সরাইতে পারবে না। এবং আলটিমেটলি কি হবে? এখানে একটা থ্রোম্বাস ফর্ম করবে। ক্লিয়ার? বুঝা গেছে? তো এন্ডোথেলিয়াল সেল ইনজুরির জন্য কিভাবে আমাদের থ্রোম্বাস ফর্ম করলো। 2 নম্বর হলো কি এস্টাসিস ও টার্বুলেন্ট ব্লাড ফ্লো। নর্মালি কি হলো, আমাদের ব্লাড তো চলতেছে, এখন যদি বন্ধ হয়ে যায়, তাহলে ব্লাড বন্ধ হয়ে গেলে কি হবে? এই যে ব্লাড সেলগুলো আছে ডব্লিউবি সার্ভিসে এখানে এসে জমা হবে, যার কারণে কি হবে? থ্রোম্বাস ফর্ম করবে। আর টার্বুলেন্ট ব্লাড ফ্লো বলতে কি বোঝাচ্ছে? নর্মালি আমাদের ব্লাডে তো মানে কি বলে এটাকে, আরে স্ট্রেটলি মানে চলাচল করে। টার্বুলেন্ট মানে কি ব্যাকফ্লো করলো। এই ব্যাকফ্লো হওয়ার কারণে অনেক সময় থ্রোম্বোসিস ডেভেলপ করবে। আর একটা হলো হাইপার কোয়াগুলিটিকে নর্মালি আমাদের কোয়াগুলেন্ট ফ্যাক্টর আর অ্যান্টি কোয়াগুলেন্ট ফ্যাক্টর একটা কি ভারসাম্য অবস্থায় থাকে। কি বললাম? একটা ভারসাম্য অবস্থায় থাকে। এখন আমরা কি বললাম? কোনো একটা কারণ বলতে আমরা যদি বলি মায়োকার্ডিয়াল ইনফেকশন, বিভিন্ন কারণে এই যে কোয়াগুলেশন ফ্যাক্টরের পরিমাণ যদি বেড়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের হাইপার কোয়াগুলেট হবে এবং আলটিমেটলি আমাদের থ্রোম্বাস ফর্ম করবে। ঠিক আছে, এখন আসি এই কোশ্চেনটা অনেক বেশি, ফেটস অফ থ্রোম্বাস। একটা থ্রোম্বাসের ফেট কি হইতে পারে? প্রথমে হয়ে যেতে পারে, ঠিক হয়ে যেতে পারে, এটাকে বলে ডিজলিউশন। 2 নম্বরে কি হইতে পারে? অর্গানাইজ করতে পারে। এই যে থ্রোম্বাসটা, এটা অর্গানাইজ করতে পারে, অর্থাৎ গ্রোথ বাড়াইতে পারে, এইসব বাড়াইতে পারে। এটাকে বলা হয়েছে কি অর্গানাইজেশন অ্যান্ড রিক্যানালাইজেশন। 3 নম্বরে কি হইতে পারে? 3 নম্বরে এই জিনিসটা বড় করতে পারে, অর্থাৎ প্রোপাগেশন হতে পারে। ঠিক আছে, প্লেটলেট ফাইব্রিন এগুলো অ্যাটাচ করে প্রোপাগেশন মানে বড় করতে পারে। এবং 4 নম্বরটা কি হতে পারে? এইটা ডিটাচ হয়ে ওই যে আমরা আলটিমেটলি কি হবে? ইম্বোলিজম। এটা তাহলে ইম্বোলাইজেশন করতে পারে। তাহলে 4টা ফেট আছে, একটা হলো ডিজলিউশন, অর্গানাইজেশন, প্রোপাগেশন আর ইম্বোলাইজেশন। এই যে তাহলে কিন্তু আমরা কিন্তু ইমোবিলাইজেশনে চলে গেলাম। আচ্ছা, এর আগে আরেকটা ডিফারেন্স জানা লাগবে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। সেটা হলো ইম্বোলিজমের আগে দেখাই। আচ্ছা, এটা হলো আর্টেরিয়াল থ্রোম্বাস আর ভেনাস থ্রোম্বাস। জিনিসটা বোঝানোর জন্য, আচ্ছা, এইখানে ধরো আর্টারিতে একটা থ্রোম্বাস হলো, আর এদিকে ভেনাসে একটা থ্রোম্বাস হলো। এটা অনেক সময় ডিফারেন্স দেয়, আর্টেরিয়াল থ্রোম্বাস আর হলো ভেনাস থ্রোম্বাস। কি বললাম? আর্টেরিয়াল থ্রোম্বাস আর ভেনাস থ্রোম্বাস। আর্টেরিয়াল থ্রোম্বাসটা মেইনলি হবে একটা সাইড অফ দ্য এন্ডোথেলিয়াল ইনজুরি। যেই সব জায়গায় এন্ডোথেলিয়াল ইনজুরি হয়, সেই সব জায়গায় আর্টেরিয়াল থ্রোম্বাস হয়। আর ভেনাস থ্রোম্বাসটা মেইনলি হয় হলো এস্টাসিস, যেখানে ব্লাড ফ্লো কমে যায়, সেখানে ভেনাস থ্রোম্বাসটা হয়। ঠিক আছে, আচ্ছা, নেচারটা কিরকম থাকে? আর্টেরিয়াল থ্রোম্বাসটা ফ্রিকুয়েন্টলি অকুলসিভ, মানে এটাকে বলে মুরাল থ্রোম্বাস। কি বললাম? মুরাল থ্রোম্বাস। আর এখানে আমি বলতেছি অক্লুসিভ, মোস্টলি অক্লুসিভ। মুরাল মানে হলো পুরাটা, এই যে দেখছো এখানে শুধুমাত্র আর্টেরিয়াল থ্রোম্বাস এইটুকু জায়গা, পুরাটা কিন্তু আর্টারিকে কাভার করে নাই, তাহলে এর জন্য এটাকে বলছে মুরাল থ্রোম্বাস। এবং এটা হলো আন্ডারলাইং স্ট্রাকচারের সাথে অনেক বেশি অ্যাটাচমেন্ট করে থাকে, এটাকে বলছে মুরাল থ্রোম্বাস। আর এদিকে ভেনাস থ্রোম্বাসটা কিন্তু কমপ্লিটলি অক্লুসিভ করে রাখছে একদম। ঠিক আছে, এর জন্য এটাকে আমরা বলছি অক্লুসিভ থ্রোম্বাস। তারপরে 3 নম্বর ডিফারেন্সটা বলতে পারি, এই দেখো আর্টেরিয়াল থ্রোম্বাসটা তোমার এই জায়গায় মেনলি এই থ্রোম্বাসটা তৈরি হয় কি প্লেটলেট, তারপরে তোমার ফাইব্রিন, রেড সেল। ঠিক আছে, এখান দিয়ে তো একটা ব্লাড যায়। ঠিক আছে, প্লেটলেট, ফাইব্রিন, রেড সেল এইগুলো দিয়ে তৈরি হয় এই আর্টেরিয়াল থ্রোম্বাসটা। যার কারণে এইখানে এই থ্রোম্বাসটা কম্পোজিশন যদি বলি ওইগুলা বলবো। আর তোমার হলো ভেনাস থ্রোম্বাসটা মেইনলি তৈরি হয় শুধু, বেশিরভাগই থাকে আরবিসি।
আর অন্যান্য জিনিসগুলো কম থাকে, এর জন্য এটার কালারটা কীরকম থাকবে, পেল কালার, আর এই জায়গায় কালারটা রেড থাকবে। কথা ক্লিয়ার? 4 নম্বর কি অ্যাটাচমেন্ট, আমরা বললাম অলরেডি, ফার্মলি অ্যাটাচ থাকবে, আর এই জায়গায় লুজ অ্যাটাচ থাকবে। আচ্ছা 5 নম্বর কি আমি যদি বলি এটা কিন্তু একটা ভেরি ইম্পর্ট্যান্ট, এই আর্টেরিয়াল থ্রোম্বোসটা ব্লাড আমাদের ফ্লো করে কি এদিকে, এদিকে ফ্লো হচ্ছে। আর্টেরিয়াল থ্রোম্বোসটা গ্রো করবে হলো এই দিকে, ব্লাড ফ্লোর অপোজিট দিকে, কি বললাম, অপোজিট দিকে। তাহলে এটাকে কি বলে, রেট্রোগেটলি গ্রোথ করবে, রেট্রোগেটলি গ্রোথ করবে, রেট্রোগ্রেডলি গ্রোথ করবে। আর এইটা হলো কি তোমার ডিরেকশনাল, ওই দিকেই গ্রোথ করবে, এই দিকেই এটার সাইজ কিন্তু বাড়তে থাকবে, ঠিক আছে। তাহলে এটা হলো টুয়ার্ডস দ্য ব্লাড ফ্লো, ঠিক আছে, যদি বলি টুয়ার্ডস দ্য ব্লাড ফ্লো গ্রোথ করবে, এটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট আর ইম্বোলাস ফর্ম করবে বেশিরভাগ ক্ষেত্রে ভেনাস থ্রোম্বাসে ইম্বোলাস ফর্ম করবে। ইম্বোলাসটা ভেনাস থ্রোম্বাইয়ের ক্ষেত্রেই বেশি দেখা যায়। আচ্ছা আর একটা হলো ল্যামিনেশন আর লাইন অফ জাহান কোথায় থাকে, দেখো আমি একটু আগে বলছি হলো তোমার প্লেটলেট, ফাইব্রিন এবং তোমার হলো রেড ব্লাড সেল কোনটায়, আর্টেরিয়াল থ্রোম্বাসে দেখা যায়, যার কারণে কি হবে, প্লেটলেট তোমার আলটিমেটলি পেল এবং রেড, এরকম এই জায়গায় এক জায়গায় রেড, এক জায়গায় পেল, এক জায়গায় রেড, এক জায়গায় পেল, এরকম। এটাকে বলছে লাইন্স অফ জাহান। এটা প্রেজেন্ট থাকবে তাহলে কোথায়, অবশ্যই আর্টেরিয়াল থ্রোম্বাসে, কারণ এখানে আমরা কি বলছিলাম, রেড সেল বেশি থাকবে, এর জন্য কালারটা কি হবে, রেড হবে, অর্থাৎ লাইন্স অফ জাহান এখানে কিন্তু অ্যাবসেন্ট। ক্লিয়ার? এইটা হলো ইম্পর্ট্যান্ট ছিল তো বললাম। তারপরে আসি ইম্বোলিজম। আচ্ছা ইম্বোলিজমে চলে আসি, ইম্বোলিজম ইনফ্রাকশন শক। আচ্ছা ইম্বোলিজমে আমাদের প্রথমে টাইপ জানতে হবে। ইম্বোলিজম অলরেডি বলা হয়েছে, এই জায়গা থেকে থ্রোম্বাস থেকে যদি সলিড হইতে পারে, লিকুইড হইতে পারে, গ্যাসিয়াস হইতে পারে, ইম্বোলিজম সব হইতে পারে। এখান থেকে যদি ডিটাচ হয়ে যায় থ্রোম্বাসটা, এটাকে বলে থ্রোম্বো ইম্বোলিজম। ইম্বোলিজম অন্যান্যভাবে হতে পারে, ধরো ব্লাড ভেসেল অনেক সময় আছে তোমার আর ব্লাড দেওয়ার সময় অনেক সময় গ্যাস ঢুকে যেতে পারে অনেক বেশি পরিমাণে, সেই ক্ষেত্রে এয়ার ইম্বোলিজম বলা হচ্ছে এটাকে। আবার লিকুইড ইম্বোলিজম হতে পারে, অ্যামনিওটিক ফ্লুইড ইম্বোলিজম ডেলিভারির সময় হতে পারে। আচ্ছা ডেলিভারির সময় হতে পারে কীভাবে, ওই বিভিন্ন ধরনের যে পার্টিকেলগুলো, ফিটাল পার্টিকেলগুলো ম্যাটার্নাল সার্কুলেশনে চলে আসতে পারে, তো এটাকে অ্যামনিওটিক ফ্লুইডটা, স্পেশালি অ্যামনিওটিক ফ্লুইডটা তোমার হলো সার্কুলেশন যখন চলে আসে তখন এটাকে অ্যামনিওটিক ফ্লুইড ইম্বোলিজম বলে। তো এর ভিতর ইম্বোলিজমের ভিতর টাইপ আমরা যেটা বললাম, সলিড, লিকুইড, গ্যাস, ঠিক আছে, তিনটা মেইন টাইপ। সলিডের ভিতর আছে কি থ্রোম্বো ইম্বোলিজম এবং এইটাই সব থেকে বেশি, ঠিক আছে। তারপর আছে ফ্যাট ইম্বোলিজম, হাবি যাবে অনেক কিছু আছে, ঠিক আছে। থ্রোম্বো ইম্বোলিজমটা যদি বলি এটাকে পালমোনারি ইম্বোলিজম বলা হয়। এর মেকানিজমটা যদি বলি তো এইটা হলো তোমার পা, মনে রাখো পা, হার্ট মনে রাখো এটা। তো পালমোনারি ইম্বোলিজম তোমার মেইনলি মানে এটা অরিজিনেট করে হলো ডিপ ভেনাস থ্রোম্বাস, মানে এই যে ভেইন, এই ভেইন থেকে তোমার থ্রোম্বাস ফর্ম করবে, এইখান থেকে ফর্ম করে তোমার হলো হার্টে চলে আসে চ্যানেলের মাধ্যমে। এই জায়গায় কি থাকে, ইনফ্রাভেনাকাবা থেকে রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকল, তারপর আমরা জানি কি এখানে লাং থাকে, তো রাইট ভেন্ট্রিকল থেকে এখানে লাঙে আসবে, লাঙের ভিতরে আইসা এইখানে তোমার ইম্বোলাস ফর্ম করবে, বুঝছো, ভাস্কুলেচারের ভিতর ইম্বোলাস ফর্ম করবে, এইটাকেই বলা হচ্ছে পালমোনারি ইম্বোলিজম। তো পালমোনারি ইম্বোলিজমের কারণে কি হবে, এখানে যদি ব্লক হয়ে যায় লাং থেকে তোর ব্লাড লেফট অ্যাট্রিয়াম বা লেফট ভেন্ট্রিকুলে যাইতে পারবে না, তো ব্লাড আবার ব্যাকপাস করে তোমার কি করবে, রাইট হার্ট ফেলার করে দেবে, এই হার্টটা ফেলার করে দেবে, যাতে এটাকে আউটকাম, মানে এইগুলো হলো আউটকাম। রাইট হার্ট ফেলার হতে পারে, নর্মালি ইম্বোলাই কিন্তু সাইলেন্ট থাকে 60 to 80% ক্ষেত্রে, কিন্তু অনেক সময় যে রাইট হার্ট ফেলার হতে পারে, বুঝছো জিনিসটা। তারপরে যদি বলি ফ্যাট ইম্বোলিজম কীভাবে হতে পারে, অনেক সময় আছে কি তোমার এই যে হলো বোন ফ্র্যাকচার হয়, বোন ফ্র্যাকচার করে বোনের ভিতরে কি থাকে, বোন ম্যারো থাকে, বোন ম্যারোগুলো কোথায় চলে আসতে পারে, বোন ম্যারোগুলো চলে আসতে পারে তোমার ভেইনের ভিতর চলে আসতে পারে, যার কারণে এই ভেইনে আলটিমেটলি তোমার পালমোনারি এবং সেরেব্রালার যে মাইক্রোভাস্কুলার ওইগুলো তোমার বন্ধ করে দেবে। এই হলো ইম্বোলিজমে এইগুলাই আছে। আর আরেকটা টপিক আছে ইনফাকশন কি, যেমন যদি আমি বলি এটা হলো আর্টারি, এটা ধরো ভেনাস, এখন আর্টারি দিয়ে কী হবে, ব্লাড সাপ্লাই পায়, তো ব্লাড সাপ্লাইটা বন্ধ হয়ে গেল, ব্লাড সাপ্লাই আসবে এখানে, আসবে না, তাহলে এইটাকে বলা হয় এই যেই জায়গাটায় কি ব্লাড সাপ্লাই আসলো না, এই জায়গাটাই আমরা বলছি ইনফাকশন। আরেকটা ভাবে কীভাবে হইতে পারে, যেমন ধরো এই যে আর্টারি, এদিক ভেইন,
আর্টারি দিয়ে ব্লাড সাপ্লাই ঠিকই আসলো, কিন্তু এই ভেইন দিয়ে ড্রেনেজ করতে পারলো না, কারণ এখানে একটা অক্লুশন আছে, যার কারণে ভেনাস ড্রেনেজ হয় নাই, যার কারণে এইখানে কি হবে, ব্লাডটা কনজেশন হয়ে থাকবে। এই ক্ষেত্রে আমরা ইনফাকশন বলবো। কি বললাম, এই ক্ষেত্রে ইনফাকশন বলবো, কারণ এখানে যে ব্লাডটা আছে ওটা কি কনজেস্ট হয়ে আছে, ডিঅক্সিজেনেটেড ব্লাড, কারণ ব্লাডটা আর যাইতে পারতেছে না, তাহলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু ইনফাকশন বলবো। তাহলে শেষ, এখানে আপাতত এইটুকুই। শক আর কি বলবো, শক তো সোজাই, শক আছে। শক মানে কি, হাইপো পারফিউশন। এক কথায় যদি বলি, শক হলো কি, একটা হলো তোমার টিস্যু পারফিউশনটা কম থাকবে, মানে ইম্পেয়ার হয়ে যাবে, এবং যার কারণে কি সার্কুলেটরি ফেলার হবে, ওটাকে আমরা শক বলছি। তো শকের ভিতর ইম্পর্টেন্ট আছে কি, এখানে আছে কার্ডিওজেনিক, হাইপোভলিমিক, সেপ্টিক, এই তিনটাই ইম্পর্টেন্ট। কার্ডিওজেনিক কি, হার্টের যদি কোনো ইনএবিলিটি থাকে, অর্থাৎ হার্ট পাম্প করতে পারতেছে না, কার্ডিয়াক আউটপুট কম, যার কারণে কার্ডিওজেনিক হয়। আর হাইপোভলিমিক সব কি, ভলিউম কম। কীভাবে ভলিউম কম হতে, বার্ন, সিভিয়ার ট্রমা, ইনজুরি অথবা ভমিটিং, ডায়রিয়া ইত্যাদি কারণে, বার্ন ইত্যাদির কারণে ভলিউম হয়ে যেতে পারে, যার কারণে হাইপোভলিমিক শক হতে পারে। আর সেপটিক শক হতে পারে কি, তোমার হলো কি জানো, ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণে সেপটিক শক হতে পারে, যেটা মেকানিজমটা পরীক্ষায় কিন্তু অনেক আসে। আর হলো স্টেজেস অফ শক। স্টেজ অফ শক তিন ধরনের স্টেজ আছে, প্রোগ্রেসিভ, নন প্রোগ্রেসিভ, প্রোগ্রেসিভ, ইরিভার্সিবল। নন প্রোগ্রেসিভের ভিতর আছে কি, এবং এইখানে কি পেশেন্টটা ভালো হয়ে যায়, কিছু কম্পেনসেটরি মেকানিজম আছে আমাদের বডিতে, রেনিন অ্যাঞ্জিওটেনসিন, অ্যালডোস্টেরন মেকানিজম, ব্যারোরিসেপ্টর মেকানিজম ইত্যাদি অনেক মেকানিজম আছে, যার কারণে আমাদের প্রেশারটা মেনটেন করতে পারে, যার কারণে পেশেন্ট শক থেকে ভালো হয়ে যেতে পারে। এটা হলো নন প্রোগ্রেসিভ স্টেজ। প্রোগ্রেসিভ স্টেজে আমাদের পেশেন্ট কিন্তু ওই যে এখানে কিন্তু অনেক খারাপ অবস্থায় চলে যেতে থাকে আস্তে আস্তে, এবং অর্গান সিস্টেম মে বিগিন টু ফল হয়ে যায়। আর ইরিভার্সিবলে তুমি মানে এরকম অবস্থায় যায়, এখানে যদি হেমোডাইনামিক সব জিনিসগুলো ঠিকও করা হয় এবং আর্টিফিশিয়ালেও যদি করা হয়, পেশেন্টকে আর বাঁচানো সম্ভব না, এই ইরিভার্সিবল স্টেজ। এই হলো আমাদের জেনারেল প্যাথোলজি ছিল মোটামুটি। নিওপ্লাসিয়া একটা টপিক আছে বাদ, ওইটা ইনশাল্লাহ যদি ক্লাস ভালো লাগে পরবর্তীতে করা হবে। তো এইটাই জেনারেল প্যাথোলজি, আসলে মুখস্থর কিছু নেই, যদি বুঝে পড়া যায় তাহলে সারা জীবন মনে থাকবে এবং পরবর্তীতে কাজে লাগবে। এই হলো আমাদের জেনারেল প্যাথোলজি। আর ঠান্ডা লাগছে, হয়তো বয়েসটা অন্যরকম লাগছে শুনতে, আশা করি ক্লাসটা উপকারে আসবে সবার।